আহ, আমরা আজকের পার্টটা শুরু করব। সেটা হচ্ছে আজকের পার্টটাই আমরা যা করব তা হচ্ছে জাভাতে ক্লাস কি, অবজেক্ট কি, মেথড কি, কনস্ট্রাক্টর কি, স্ট্যাটিক কিওয়ার্ড কোথায় ইউজ করতে হয় এবং দিস কিওয়ার্ড কোথায় ইউজ করতে হয়, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা আজকে ডিসকাস করব। তো শুরু করা যাক। আমরা প্রথমে জানবো হোয়াট ইজ অবজেক্ট, অর্থাৎ জাভাতে অবজেক্টটা কি আসলে সে বিষয়টা জানবো। কালকে যদিও আমরা জেনেছি, একটু ধারণা নিয়েছি, সেটা সম্পর্কে আজকে একটু ডিটেলস ধারণা নেওয়ার চেষ্টা করব। অবজেক্ট হলো একটা এন্টিটি যার স্টেট অ্যান্ড বিহেভিয়ার আছে। অবজেক্ট হচ্ছে একটা এন্টিটি যার স্টেট রয়েছে এবং বিহেভিয়ার রয়েছে। যেমন আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, সেই পিকচারটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডে আমরা যে জিনিসগুলোকে একটা অবজেক্ট বলতে পারি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পেন্সিল, আপেল, বুক, ব্ল্যাকবোর্ড। আচ্ছা, সরি। ওকে, তো আমরা যে ব্যাপারগুলো এখানে দেখতে পাচ্ছি সেই ব্যাপারটা হচ্ছে কিছু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেটা পেন্সিল, অ্যাপেল, বুক, ব্যাগ, বোর্ড ইত্যাদি। তো এই ব্যাপারগুলো হচ্ছে অবজেক্ট। প্রত্যেকটা জিনিসই এক একটা অবজেক্ট, যার প্রত্যেকটা জিনিসের স্ট্যাটাসে এবং বিহেভিয়ার রয়েছে। যেমন আমরা যদি একটা চিন্তা করি বইয়ের কথা, যে বইটার একটা সাইজ রয়েছে, বইটার একটা কালার রয়েছে, বইটার কতগুলো পেজ রয়েছে, তো এগুলো হচ্ছে বইটার স্টেট। এবং বইটা থেকে আমরা কি করতে পারি, বইটা থেকে আমরা পড়া জ্ঞান অর্জন করতে পারি, এটা হচ্ছে এটার বিহেভিয়ার। ওকে, তো এরকম প্রত্যেকটা বস্তু যেগুলোর স্ট্যাটাস এবং বিহেভিয়ার আছে, ওই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে একটা অবজেক্ট। আমরা সেকেন্ড পার্টে চলে যাব, সেটা হচ্ছে যে তাহলে একটা অবজেক্টের মূল ক্যারেক্টার গুলো কি কি, আসলে কি কি থাকতে হবে একটা অবজেক্টের। সেটা হচ্ছে স্টেট, এক নম্বর হচ্ছে স্টেট, দুই নম্বর হচ্ছে বিহেভিয়ার, তিন নম্বর হচ্ছে আইডেন্টিটি। তো স্টেটটা আসলে কি করে রিপ্রেজেন্ট করে, স্টেটটা হচ্ছে আচ্ছা, স্টেট রিপ্রেজেন্টস দ্য ডাটা বা ভ্যালু অফ অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করে। বিহেভিয়ার বিহেভিয়ার রিপ্রেজেন্টস দ্য behavior functionality of an object such as deposit, withdraw। অর্থাৎ একটা যে একটা অবজেক্টের যে মেথডগুলো, সেই মেথডগুলোকে মূলত বিহেভিয়ার হিসেবে ডিক্লেয়ার করা হয়। তো মেথড অর্থাৎ একটা ক্লাস, এটা হচ্ছে একটা অবজেক্ট যার স্ট্যাটাসে কতগুলো ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবলগুলো হচ্ছে তার স্টেট। এবং একটা মেথড যেটা কোনো একটা কাজ করে দেয়, সেই মেথডগুলোকে বলা হচ্ছে এখানে বিহেভিয়ার। আইডেন্টিটি আইডেন্টিটি কি? An object identity is typically implemented via a unique ID that the value of ID is not visible to the external user. However, it is used identically by the JVM and identify each object uniquely। অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টকে
চেনার জন্য JVM নিজে থেকে একটা আইডি দিয়ে থাকে এবং সেটা আমাদের সফটওয়্যারে আমরা যখনই অবজেক্ট তৈরি করি তখন অবজেক্টের সাথে এটা আমরা দেখতে পাই না, কখনো এটা ভিজুয়াল হয় না। এটা JVM চেনার জন্য প্রত্যেকটা অবজেক্টই একটা আইডেন্টিটি দিয়ে থাকে এবং সেই আইডেন্টিটি অনুযায়ী সে কাজ করায় থাকে। এটা হচ্ছে আইডেন্টিটি, যেটা প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা ইউনিক আইডি দিয়ে থাকে JVM যখন এটাকে কম্পাইল করে সে। ওকে, তো এটা দেখলাম আমরা হচ্ছে একটা অবজেক্টের আসলে ক্যারেক্টার কি কি, মূলত মূল বৈশিষ্ট্যগুলো কি। একটা অবজেক্টের মূল বৈশিষ্ট্য হচ্ছে স্টেট, বিহেভিয়ার এন্ড আইডেন্টিটি। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের অবজেক্ট। যে আসলে অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ড বস্তু। আমরা যে বস্তুগুলোর কিছু কাজ করতে পারে কিছু, এবং যে বস্তুগুলো স্থান জায়গা দখল করে, তো ওই বস্তুগুলো কি মূলত আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা অবজেক্ট। তো আমরা হচ্ছে অবজেক্ট সম্পর্কে বুঝতে পারলাম সবাই। অবজেক্টটা কি সেটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমরা এক্সাম্পল দেখব। তো আসলে অবজেক্ট কি, তার তার আগে আমরা একটু আলোচনা করে নিই, যেটা হচ্ছে একটা ক্লাস। কারণ একটা অবজেক্টের সাথে একটা ক্লাস ওতপ্রোতভাবে জড়িত, একটা অবজেক্টের সাথে একটা ক্লাস রিলেটেড। সেজন্য আমরা আগে একটু ক্লাসটাও ডিসকাস করে নিই এবং একটা মেথডও ডিসকাস করে নেব, তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে যাব, আর তারপর আমরা সবগুলো বিষয় হচ্ছে একসাথে বুঝতে পারবো। ওকে, তো এখানে আমি একটা স্লাইড তৈরি করেছি, সেটা হচ্ছে হোয়াট ইজ এ ক্লাস ইন জাভা। আসলে জাভাতে ক্লাসটা কি, জাভাতে আসলে ক্লাসটা কি? অবজেক্ট হচ্ছে যার স্টেট থাকে এবং বিহেভিয়ার থাকে, সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। ওকে, কিন্তু ক্লাসটা কি আসলে? ক্লাস, একটা ক্লাস হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট হতে পারে। মূলত জাভাতে একটা ক্লাসের ভিতরে হচ্ছে আমরা সমস্ত প্রকার লজিক্যাল পার্টগুলো লিখে থাকি। জাভাতে একটা ক্লাসের ভিতরে সমস্ত প্রকার লজিক্যাল পার্টগুলো আমরা ডিফাইন করে থাকি। আর অবজেক্ট হচ্ছে একটা ফিজিক্যাল এন্টিটি এবং পাশাপাশি লজিক্যাল এন্টিটি। কিভাবে? যে একটা অবজেক্ট মূলত সে ফিজিক্যালি শো করতে পারে, অর্থাৎ তার স্টেটগুলোকে সে দিতে পারে শুধু, এবং চাইলে সে তার ওই সাথে সাথে লজিক্যাল পার্টটাও সে ওখানে দিতে পারে। অর্থাৎ একটা অবজেক্টের ভিতরে আমরা সরাসরি তার যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোকে আমরা কল করতে পারি, অর্থাৎ ভেরিয়েবলগুলোকে আমরা কল করতে পারি, এবং একটা অবজেক্ট থেকে আমরা তার মেথডগুলোকেও কল করতে পারি। অর্থাৎ একটা অবজেক্ট তার স্টেট এবং ভেরিয়েবল গুলো, স্টেট এবং বিহেভিয়ার গুলো নিয়ে আলোচনা করে। বাট একটা ক্লাস শুধু হচ্ছে তার লজিক্যাল পার্ট গুলো নিয়ে আলোচনা করে, নট ফিজিক্যাল পার্ট। সে ফিজিক্যাল পার্টে যায় না। এটা হচ্ছে অবজেক্ট এবং ক্লাসের ভিতরে ডিফারেন্স। যে তাহলে আমরা যদি এখানে একটু সংজ্ঞাটা দেখি, সেটা হচ্ছে এ ক্লাস ইজ এ গ্রুপ অফ অবজেক্ট। একটা ক্লাস হচ্ছে যে অনেকগুলো অবজেক্টের সমন্বয়ে গঠিত। একটা ক্লাসের ভিতরে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে, অর্থাৎ আমরা একটা ক্লাসের ভিতরে 10টা ক্লাসের অবজেক্টও তৈরি করতে পারি, সেটা কোনো সমস্যা না, করা যায়। তাহলে হচ্ছে it is a template or blueprint from which objects are created. It is a logical entity. It cannot be a physical part. অর্থাৎ এটার কোনো ফিজিক্যাল পার্ট নাই। এখানে আমরা একটা প্রোগ্রামের
সমস্ত প্রকার লজিক্যাল পার্টগুলো আমরা এখানে ডিফাইন করে থাকি। এটা আরো বলেছে যে এটা হচ্ছে একটা টেমপ্লেট আর এটা একটা ব্লুপ্রিন্ট। এটা নিজেই একটা অবজেক্ট হইতে পারে, একটা ক্লাস একটা অবজেক্ট নিজেই একটা অবজেক্ট হইতে পারে, এবং একটা ক্লাস আরো 5টা অবজেক্টকেও সে নিয়ে আসতে পারে। অর্থাৎ আমি যদি ধরেন একটা সফটওয়্যারে আমি 20টা ক্লাস তৈরি করেছি, সেই 20টা ক্লাস প্রত্যেকে নিজে একটা অবজেক্ট, এবং আমি যে কোনো একটা ক্লাসের ভিতরে বাকি 19টা ক্লাস যখন কল করব তখন বলা হবে ওইটাকে যে এ সেট অফ অবজেক্ট। আমরা এভাবে যখন কাজ করব যে একটা ক্লাসের ভিতরে বাকি 19টা ক্লাস যখন কল করব সেই 19টা ক্লাস হয়ে যাবে এ সেট অফ অবজেক্ট। অর্থাৎ একটা ক্লাসের ভিতরে আমরা মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারি, এবং চাইলে মাল্টিপল একটা ক্লাসের ভিতরে আমরা সাব ক্লাসও তৈরি করতে পারি। ওকে, তো বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হলাম সবাই? আমরা কি বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারতেছি যে আসলে অবজেক্ট কি, ক্লাস আর অবজেক্টের ভিতরে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, ঠিক আছে। যে আমরা বুঝতে পার হ্যাঁ, হ্যাঁ, ফিজিক্যাল এবং লজিক্যাল, অর্থাৎ একটা অবজেক্টের ভিতরে ফিজিক্যালটাও থাকতে পারে এবং লজিক্যালটাও থাকতে পারে, দুটোটাই থাকতে পারে। অর্থাৎ যেহেতু একটা ক্লাস ইন্ডিভিজুয়ালি একটা অবজেক্ট, সেক্ষেত্রে আমরা একটা ক্লাসের ভিতরে যেহেতু লজিক্যাল পার্ট এবং লজিক্যাল পার্টটা রাখি, তো সেক্ষেত্রে যখন আমরা এর স্টেটগুলো সহ দেখব, অর্থাৎ একটা ক্লাস নিজেই তো একটা প্রোগ্রাম হইতে পারে, একটা ক্লাস দিয়েই তো একটা প্রোগ্রাম তৈরি করতে পারি আমরা, সেক্ষেত্রে সে নিজেই একটা অবজেক্ট এবং সেক্ষেত্রে সে নিজেই একটা ক্লাস, তাই না? তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি একটা ক্লাস নিজে যখন অবজেক্ট হবে, ইন্ডিভিজুয়ালি যখন অবজেক্ট হবে, তখন সে হচ্ছে তার ফিজিক্যাল পার্টও থাকতে পারে, তার লজিক্যাল পার্টও থাকতে পারে। কিন্তু যখন আমরা আদার অবজেক্টগুলোকে কল করব, আমরা একটা ক্লাসের ভিতরে 5টা ক্লাস কল করব, 10টা ক্লাস কল করব, তখন ওই 10টা ক্লাস কিভাবে কল করতে হবে? অবজেক্ট তৈরি করে কল করতে হবে। তো অবজেক্ট যখন তৈরি করব তখন ওইটা হয়ে যাবে এ গ্রুপ অফ অবজেক্ট, অর্থাৎ এ সেট অফ অবজেক্ট। কতগুলো অবজেক্টের সমন্বয়ে একটা ক্লাস তৈরি হলো, এবং সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমরা বলতে পারি শুধু লজিক্যাল পার্টগুলো আমরা এখানে ডিফাইন করি, ফিজিক্যাল পার্টগুলো ডিফাইন করি না ক্লাসের ভিতরে। মূলত যখন শুধু সে সিঙ্গেললি কোনো অবজেক্টকে কল করে না, তখন ওইটা হচ্ছে সে ফিজিক্যালি থাকতে পারে এবং লজিক্যালি থাকতে পারে। বাট যখন আমরা অবজেক্টকে কল করি তখন সে লজিক্যাল পার্টগুলো ডিফাইন করার জন্য মূলত তৈরি করা হয়। বুঝে গেছে? আচ্ছা, ঠিক আছে। তো এই দুইটার ভিতরে আমরা মূলত ডিফারেন্সটা বুঝলাম যে আসলে অবজেক্টটা কি আর ক্লাসটা কি। তো এখন আমরা বুঝবো যে ক্লাস রিলেটেড কিছু কাজ, যে একটা ক্লাস আমরা বলতে পারি যে একটা ক্লাসে হচ্ছে লজিক্যাল পার্ট। তো এই লজিক্যাল পার্টে আসলে কি কি থাকে, আমরা কিভাবে ডিফাইন করব যে এই লজিক্যাল পার্টে এই জিনিসগুলো থাকে, সেই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমরা একটু ডিসকাস করব। সেটা হচ্ছে যে একটা ক্লাস আসলে কি কি নিয়ে গঠিত হয়, একটা ক্লাসের ভিতরে কি কি থাকে, কি কি আমরা রাখতে পারি একটা ক্লাসের ভিতরে। ওকে, যখন আমরা একটা ক্লাস তৈরি করব তখন আমরা ওই ক্লাসটার ভিতরে ফিল্ড ডিক্লেয়ার করতে পারবো। ফিল্ড বলতে হচ্ছে ভেরিয়েবল, রাইট? যে ফিল্ড মিন্স হচ্ছে ভেরিয়েবল। আমরা কিভাবে আমরা ওই ক্লাসটার ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, সেটা লোকালি হোক আর সেটা গ্লোবালি হোক, সেটা কোনো প্রবলেম না। লোকালি এবং গ্লোবালি দুটোভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। দেন আমরা একটা ক্লাসের ভিতরে মেথড ডিক্লেয়ার করতে পারবো, কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে পারবো, একটা ক্লাসের ভিতরে আমরা যে কোনো ব্লক তৈরি করতে পারবো, সেটা সুইচ কেস ব্লক হতে পারে, ইফ এলস ব্লক হতে পারে। ওকে, সরাসরি আমরা নেস্টেড ক্লাস তৈরি করতে পারবো, অর্থাৎ একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস তৈরি করতে পারবো, আমরা ইন্টারফেস তৈরি করতে পারবো একটা ক্লাসের ভিতরেই। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা একটা ক্লাসের ভিতরে তৈরি করতে পারবো, এবং একটা ক্লাস এই জিনিসগুলো নিয়েই গঠিত।
বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, ঠিক আছে। তো একটা ক্লাস মূলত কি কি বিষয় নিয়ে গঠিত হয়, তৈরি হয়? একটা ক্লাসের ভিতরে আমরা কি কি রাখতে পারি? আমরা একটা ক্লাস তৈরি করলাম, যেমন পাবলিক ক্লাস স্টুডেন্ট। আমরা একটা স্টুডেন্ট নামক একটা ক্লাস তৈরি করলাম। এখন ক্লাসটার একটা বডি পার্ট আছে কার্লি ব্রেসেস দিয়ে। সেই বডি পার্টের ভিতরে আমরা কি কি রাখতে পারি? আমরা প্রথমত হচ্ছে ডিক্লেয়ার করতে পারি, যেমন কিছু ভেরিয়েবল, যেমন ইন্টিজার টাইপের যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে হচ্ছে আহ, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা স্টুডেন্ট রোল প্রথমত। দুই নম্বর একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে স্টুডেন্ট নেম। ওকে, রোল নাম, নেম, তারপর হচ্ছে নাম্বার, মার্কস, এরকম আমরা ডিক্লেয়ার করতে পারি বিভিন্ন ধরনের ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলোকে নিয়ে আমরা আবার মেথড তৈরি করতে পারি, যে আমরা একটা রেজাল্ট মেথড তৈরি করতে পারি, যে কিভাবে রেজাল্টটা বের হবে সে যদি এত পাই ফিলস কন্ডিশন দিয়ে। আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করতে পারি। এই কনস্ট্রাক্টর তৈরি করার মূল উদ্দেশ্য কি সেটা আমরা পরে জানবো, যে আসলে কনস্ট্রাক্টর একটা ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর তৈরি করা হয় কেন এবং কনস্ট্রাক্টর কি আসলে। তারপর আমরা যে কোনো ব্লক দিতে পারি। ব্লক বলতে হচ্ছে যেমন সুইচ কেজ আমরা দিতে পারি, সুইচ কেজ একটা ব্লক। তারপর হচ্ছে ইফএলস ব্লক দিতে পারি। তারপরে একটা ক্লাসের ভিতরে আমরা আরেকটা ক্লাস তৈরি করতে পারি, যেটাকে বলা হয় নেস্টেড ক্লাস। আমরা যখন ইফএলস কন্ডিশন স্টেটমেন্ট গুলো দেখেছিলাম তখন দেখেছিলাম যে কিভাবে আসলে একটা নেস্টেড ইফএলস কিভাবে ইউজ করা যায় বা একটা নেস্টেড ফর লুপ কিভাবে ইউজ করা যায়, সেই বিষয়গুলো আমরা তখন দেখেছিলাম। যে একটা ইফ এর ভিতরে আরেকটা ইফ কিভাবে ব্যবহার করা যায়, একটা ফর লুপের ভিতরে আরেকটা কিভাবে ফর লুপ ব্যবহার করা যায়, সেই ব্যাপারটাই হচ্ছে এখানে নেস্টেড একটা, অর্থাৎ একটা ক্লাসের ভিতরেও একটা ক্লাস ব্যবহার করা যায়। তাহলে একটা জাভা ক্লাস মূলত কন্টেইন করা হচ্ছে কিছু ভেরিয়েবল, কিছু মেথড, কিছু কনস্ট্রাক্টর, কিছু ব্লকস, কিছু নেস্টেড ক্লাস এবং ইন্টারফেস। ওকে, এগুলো আমরা তৈরি করতে পারি একটা ক্লাসের ভিতরে। এই জিনিসগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করাইতে পারি। বুঝতে পারছি আমরা? আচ্ছা, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে আসলে একটা ক্লাস কি। একটা ক্লাস হচ্ছে একটা প্রোগ্রামের বা একটা সফটওয়্যারের লজিক্যাল পার্ট। লজিক্যাল পার্ট, দে হ্যাভ নো ফিজিক্যাল পার্ট। আর একটা ক্লাসের ভিতরে আমরা কি কি ডিক্লেয়ার করতে পারি একটা প্রোগ্রামে? একটা ক্লাসের ভিতরে আমরা ডিক্লেয়ার করতে পারি হচ্ছে কিছু ভেরিয়েবল, কিছু মেথড, কিছু কনস্ট্রাক্টর, কিছু ব্লক, নেস্টেড ক্লাস তৈরি করতে পারি এবং কিছু ইন্টারফেস তৈরি করতে পারি। আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন ওইটাই ডিক্লেয়ার করব, তাই তো? এটাগুলো হচ্ছে আমরা সব, এই কাজগুলো হচ্ছে আমরা ক্লাসের ভিতরে সব সময় করব। ফিল্ড ডিক্লেয়ার করব, সেটাও ক্লাসের ভিতরে। মেথড ডিক্লেয়ার করব, সেটাও ক্লাসের ভিতরে। কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব, সেটাও ক্লাসের ভিতরে। ব্লক ডিক্লেয়ার করব, সেটাও ক্লাসের ভিতরে। নেস্টেড ক্লাস তৈরি করলেও আমরা ক্লাসের ভিতরে তৈরি করতে পারি এবং কিছু ইন্টারফেস তৈরি করলে সেটাও আমরা ক্লাসের ভিতরেই তৈরি করতে পারি। যদিও ইন্টারফেস আলাদা আবার তৈরি করা যায়। জি, আচ্ছা। ব্লক হচ্ছে, আমরা সুইচ কেস সম্পর্কে কি জানি? হ্যাঁ, সুইচ কেস ব্লক। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাস যেটা ছিল সেটা হচ্ছে ইফ এলস কন্ডিশনে, ইফ এলস স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের মনে হয় মেবি লেকচার 3 তে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুইচ কেস হচ্ছে, ধরেন সুইচ কেস একটা ব্লক, বা ইফ এলস, ইফ এর ভিতরে যে আমরা কার্লি ব্রেসেস দিয়ে, ইফ এর ভিতরে একটা কন্ডিশন দিই প্রথমে, তারপর হচ্ছে একটা কার্লি ব্রেসেস দিই, তাই না? ইফ কন্ডিশন, ইফ স্টেটমেন্টও বুঝেন। ইফ স্টেটমেন্টটা হচ্ছে, আচ্ছা, আমি এখানে এই যে এখানে আমার যে ইয়াটা আছে, এই যে কার্লি ব্রেসেস এর ভিতরে যে অংশটা, এই কার্লি ব্রেসেস এর ভিতরের এই অংশটাকেই বলা হয় মূলত একটা ব্লক। একটা ব্লকের ভিতরে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। সরাসরি কার্লি ব্রেসেস দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারি, এটাকে বলা হয় একটা ব্লক। মনে থাকবে? সিম্পল ব্যাপার, যে যে কোনো ক্লাসের ভিতরে আমরা সরাসরি কার্লি ব্রেসেস দিয়েও কোনো কিছু ডিফাইন করে রাখতে পারবো এবং সেই ব্লকটাকে একটা নাম দিয়ে
ওই ব্লকটা অ্যাক্সেস করতে পারবো। ওকে ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম যে আসলে একটা ক্লাসের ভিতরে কি থাকে এবং একটা অবজেক্ট কি থাকে, অবজেক্ট কি, ক্লাস কি, এই বিষয়গুলো আমরা বুঝলাম। এখন আমরা চলে যাব হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস কিভাবে তৈরি করে এবং ক্লাসের ডিটেইলস গুলো আমরা আলোচনা করব। যে একটা ক্লাস কিভাবে তৈরি করে, একটা ক্লাসের ভিতরে কি থাকে এবং একটা ক্লাসের প্রত্যেকটা অংশ আমরা পার্ট বাই পার্ট বুঝে নেব যে একটা ক্লাসের কোন অংশটাকে কি বলা হয়, ওকে, এবং কোন অংশটাতে আমরা কি রাখবো, বুঝে গেছে? এই বিষয়টা নিয়ে হচ্ছে এখন আমরা ডিসকাস করব। সেজন্য আমি একটা স্লাইড করেছি যেটা হচ্ছে তো মূলত আমরা এখানে সরি, তো এখানে যেই আমরা একটা এটাকে কি বলা হয়, আমরা একটা ক্লাসের সিনট্যাক্স তৈরি করে রেখেছি। প্রথম হচ্ছে ক্লাস সব সময় ক্লাস কথাটা থাকতে হবে, ক্লাস যে শব্দটা এটা একটা কিওয়ার্ড জাভার, এই ক্লাস কিওয়ার্ডটা থাকতে হবে ক্লাস ডিক্লেয়ার করার সময়। ওকে, ক্লাস ডিক্লেয়ার করার সময় ক্লাস কিওয়ার্ডটা থাকতে হবে। ক্লাস, তারপর হচ্ছে ক্লাস নেম, তারপর কি ক্লাস নেম, প্রথমত হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে ক্লাস নেম। তারপরে আমরা যদি নোটপ্যাড প্লাস প্লাসে যাই, একটু দেখাচ্ছি। আমি যদি এখানে নতুন একটা এটা যেহেতু আগে থেকে আমাদের তৈরি করা, ওকে, তো আমরা যদি লিখি ক্লাস cla ডাবল এস ক্লাস, ক্লাস নেম হচ্ছে ta টেস্ট, এই হচ্ছে মূলত একটা ক্লাসের সিনট্যাক্স। ওকে, ক্লাসের ভিতরে অবশ্যই ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। যখন আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করব তখন অবশ্যই ক্লাস কিওয়ার্ডটা থাকতে হবে এবং ক্লাসের নাম দিতে হবে। তো নেমিং কনভেনশন গুলো কালকে আমরা আলোচনা করেছি, যেটা হচ্ছে যে কোনো ক্লাস ডিক্লেয়ার করার পূর্বে ক্লাস নামের পূর্বে ক্লাস নামের প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের হতে হয় সব সময়। এটা হচ্ছে একটা জাভার রুলস, যে ক্লাস যখন ডিক্লেয়ার করব তখন ক্লাসের যে নামটা দেবে সেই নামটার প্রথম অক্ষরটা হচ্ছে আমাদের বড় হাতের দিতে হবে। তো এই ক্লাসের সাথে আমরা দিতে পারি হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, যেমন পাবলিক দিতে পারি, এটাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার পাবলিক, অর্থাৎ এই ক্লাসটা কোথা থেকে কল করতে পারবে, কোথা থেকে ডাকতে পারবে, সেই ব্যাপারটা এখানে আমরা প্রাইভেট ক্লাসও দিতে পারি বা ডিফল্ট ক্লাসও থাকতে পারে। শুধু ক্লাস যখন থাকে তখন হচ্ছে ডিফল্ট ক্লাস। তো এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করব আজকে, যে অ্যাক্সেস মডিফায়ার গুলো আসলে কি জাভাতে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা বুঝলাম যে আসলে একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ক্লাসের কোন পার্টটা কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ক্লাস হচ্ছে একটা জাভার রিজার্ভ ওয়ার্ড অর্থাৎ কিওয়ার্ড, যেই কিওয়ার্ডটা ব্যবহার করে আমরা সবসময় ক্লাস ডিক্লেয়ার করব। 2 নম্বর পার্ট হচ্ছে ক্লাসের একটা নাম দেব। 3 নম্বর পার্ট হচ্ছে ক্লাসের বডি পার্ট, এটা হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে আবদ্ধ করা থাকে ক্লাসের বডি পার্ট। এই ক্লাসের বডি পার্টের ভিতরে হচ্ছে আমরা সমস্ত প্রকার ফিল্ড, মেথড বা আমরা এখানে মেথড তৈরি করব, এখানে মেথড ফিল্ড ডিক্লেয়ার করব, ফিল্ড ডিক্লেয়ার করব, আমরা এখানে মেথড ডিক্লেয়ার করব, মেথড ডিক্লেয়ার করব, বা আমরা এখানে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব, কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব, আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি নেস্টেড ক্লাস, নেস্টেড ক্লাস আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি। তার মানে এখানে আমরা
যাবতীয়, বা আমরা এখানে ব্লকও ডিক্লেয়ার করতে পারি, আমরা এখানে ব্লকও ডিক্লেয়ার করতে পারি। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এই বডি পার্টের ভিতরে, একটা ক্লাসের বডি পার্টের ভিতরে ডিক্লেয়ার করব সব সময়। তাহলে আমরা বুঝলাম কি একটা ক্লাসের মূলত তিনটা পার্ট থাকে, অ্যাক্সেস মডিফায়ারটাও থাকে, এটাও একটা অংশ, চার অ্যাক্সেস মডিফায়ার। তো একটা অ্যাক্সেস মডিফায়ার থাকে জাভাতে, জাভার একটা অ্যাক্সেস মডিফায়ার থাকবে, আর হচ্ছে একটা কিওয়ার্ড থাকবে রিজার্ভ ওয়ার্ড, যেটা হচ্ছে ক্লাস রিজার্ভ ওয়ার্ডটা মাস্ট বি দিতে হবে। তিন নম্বর পার্ট হচ্ছে একটা ক্লাসের নেম দিতে হবে, মাস্ট বি। 4 নম্বর পার্ট হচ্ছে আমাদের বডি পার্ট, যে বডি পার্টের ভিতরে হচ্ছে আমরা একটা ক্লাসে, আমরা একটা ক্লাস দিয়ে আমরা যা কিছু করতে চাই সবকিছু আমরা এখানে ডিক্লেয়ার করব। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আসলে একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করে। আচ্ছা, ঠিক আছে। তো জাভাতে ক্লাস মূলত এভাবে ডিক্লেয়ার করে, প্রথমে আমরা একটা ক্লাস নেব, পাবলিক ক্লাস টেস্ট, অর্থাৎ টেস্টের হচ্ছে একটা ক্লাসের নাম, আর ক্লাসটা হচ্ছে রিজার্ভার, আর পাবলিকটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এই অ্যাক্সেস মডিফায়ার আরো আছে জাভাতে, সেই অ্যাক্সেস মডিফায়ার গুলো আমরা নিয়ে আলোচনা করব একটু পরেই, যখন আমরা মেথড নিয়ে আলোচনা করব। তো আমরা এরই মধ্যে যে ফিল্ড কি বা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় জাভাতে, সেই বিষয়গুলো আমরা এর মধ্যে জেনে ফেলেছি। অর্থাৎ আমাদের লেকচার 2 তেই আমরা ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করেছিলাম, যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল কিভাবে কল করতে হয়। ওকে, ভেরিয়েবল কয় ধরনের হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের লেকচার 2 তেই হচ্ছে আমরা ডিসকাস করেছি। তো এই বিষয়টা আমরা এখন আর ডিসকাস করব না। আহ, আমরা ডিসকাস করব হচ্ছে মেথড। আসলে একটা ক্লাসের ভিতরে একটা মেথড আমরা কিভাবে ডিক্লেয়ার করি, এবং মেথডটা দেখতে কিরকম হয়, মেথডের সিনট্যাক্সটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, একটা মেথডের ভিতরে কয়টা পার্ট থাকে এবং সেই পার্টগুলোর নাম কি, প্রত্যেকটা পার্টের নাম কি, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন ডিটেইলস আলোচনা করব। তো আশা করি আপনারা সবাই শুনছেন। তো সেজন্য আমি একটা স্লাইড তৈরি করেছি, যেটা হচ্ছে মেথড। যে আসলে একটা ক্লাসের ভিতরে মূলত আমরা একটা মেথড ডিক্লেয়ার করি, সেই মেথডটা আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি সেটাই এখন আমরা একটু দেখবো এবং বোঝার চেষ্টা করব। ওকে, তো হোয়াট ইজ মেথড, হোয়াট ইজ এ মেথড ইন জাভা। জাভাতে মেথডটা আসলে কি, এখানে বলছে এ মেথড ইজ এ ব্লক অফ কোড। একটা মেথড হচ্ছে একটা ব্লক, একটা কোডের ব্লক, যেখানে আমরা কোড লিখে থাকি, অর কালেকশন অফ স্টেটমেন্ট, যেখানে আমরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকি, এরকম একটা কালেকশন, এরকম কালেকশন, অর এ সেট অফ কোড গ্রুপড টুগেদার টু পারফর্ম এ সার্টেন টাস্ক অর অপারেশনস। অর্থাৎ বলছে যে আমরা একটা মেথড হচ্ছে একটা ব্লক, যে ব্লকটার ভিতরে কিছু কোড থাকে, অথবা কিছু কালেকশনের স্টেটমেন্ট থাকে, অথবা কিছু গ্রুপ অফ পারফরমেন্স থাকে, যেই পারফরমেন্স গুলোর মাধ্যমে, যে কাজগুলোর মাধ্যমে আমরা কিছু কাজ করতে পারি, কিছু অপারেশন তৈরি করতে পারি, যে অপারেশন গুলো আমরা একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করতে পারি, যে এই কাজটা করার জন্য আমরা একটা মেথড লিখলাম। বা ধরেন আমরা এখানে মার্কস রেজাল্ট শিট বের করার জন্য, মার্কস বের করার জন্য বা রেজাল্ট বের করার জন্য রেজাল্ট নামক একটা মেথড তৈরি করতে পারি। তারপর হচ্ছে এমপ্লয়ের লিস্ট বের করার জন্য আমরা এমপ্লয় নামক একটা এমপ্লয় এমপ্লয় অ্যাটেন্ডেন্স নামক একটা মেথড লিখতে পারি এমপ্লয় ক্লাসের ভিতরে। ওকে, এমপ্লয় ক্লাসের ভিতরে আমরা এমপ্লয়, তারপর হচ্ছে একটা নতুন এমপ্লয়ি তৈরি করে, এমপ্লয়ি ক্লাসের ভিতরে আমরা একটা নতুন এমপ্লয়ি কিভাবে তৈরি করতে পারি, যেমন অ্যাড এমপ্লয়ি বা ডিলিট এমপ্লয়ি বা আপডেট এমপ্লয়ি। তো এই যে এই বিষয়গুলো আমরা, অর্থাৎ একটা নির্দিষ্ট কাজের জন্য এক একটা মেথড আমরা তৈরি করতে পারি। তাহলে হচ্ছে মূলত একটা মেথড হচ্ছে একটা ইনস্ট্রাকশন সেট, একটা মেথড হচ্ছে একটা ইনস্ট্রাকশন সেট, যেই সেটের ভিতরে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যে ইনস্ট্রাকশনটা অনুযায়ী সে কাজ করতে থাকে। তো এটাই মূলত হচ্ছে একটা মেথডের মূল সংজ্ঞা, যে সেট অফ ইনস্ট্রাকশন, এই সেট অফ কালেকশন বা এই সেট অফ কোড, যে কোডগুলোর মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট কাজ করতে পারি, এবং একই সাথে এটা হচ্ছে একটা ব্লক। ওকে, তো it is used to achieve এবং reusability of code. তো মেথড
ডিক্লেয়ার করার সুবিধা এটা একটা, যে মেথড ডিক্লেয়ার করার সুবিধা কি, মেথড ডিক্লেয়ার না করেও আমরা কাজ করতে পারি সরাসরি, কিন্তু মেথড ডিক্লেয়ার করার সুবিধা হচ্ছে একটা মেথড যখন আমরা লিখবো সেই মেথডটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। এটাকে বলা হয় রিইউজেবিলিটি, অর্থাৎ আমরা খুব সহজে অন্য জায়গায় ইউজ করতে পারবো। আমরা এক জায়গায় কোড লিখবো, কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের প্রয়োজনে বিভিন্ন জায়গায় আমরা সেই মেথডটাকে ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের আর বারবার লিখতে হলো না কোডটা। সেটাকে বলা হয় রিইউজেবিলিটি মেথড। রিইউজেবিলিটি, আমরা একটা মেথডই বিভিন্ন জায়গায় ইউজ করাটাই হচ্ছে রিইউজেবিলিটি। তারপর হচ্ছে উই রাইট এ মেথড ওয়ান্স অ্যান্ড ইউজ দ্য মেনি টাইমস, অর্থাৎ অনেক জায়গায় অনেকবারই আমরা সেটা ব্যবহার করতে পারি। একবার লিখি বাট অনেকবার ব্যবহার করতে পারি, এটা হচ্ছে মেথডের উদ্দেশ্য, অন্যতম একটা মেথডের বৈশিষ্ট্য বা মেথডের সুবিধা। উই ডু নট রিকোয়ার টু রাইট কোড এগেইন অ্যান্ড এগেইন, আমাদের কোড বারবার লিখতে হয় না। ইট অলসো প্রোভাইডস দ্য ইজি মডিফিকেশন, এবং আমরা যদি মেথড আকারে কোনো কোড লিখে রাখি তাহলে হচ্ছে আমাদের মডিফিকেশনটা খুব সহজ হয়ে যায়। আমাদের যে কোনো যে একটা কাজ এখন একভাবে করে রাখছি, এটা চাচ্ছি আমি এভাবে না অন্যভাবে আরেকভাবে করবো, সেক্ষেত্রে আমরা মডিফিকেশনের ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি করতে পারি। হোল ক্লাসের ভিতরে, টোটাল ক্লাসের ভিতরে হচ্ছে আমাদের যা মডিফিকেশন করা দরকার সেটা ওই মেথড ধরে ধরে আমরা করে ফেলতে পারি খুব দ্রুতই। এবং রিডেবিলিটি বেড়ে যায়। একটা কোড, একটা ক্লাস যখন কেউ বুঝতে যাবে, অন্য কোনো প্রোগ্রামাররা বুঝতে যাবে, তখন সে খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারবে যে এটা মেথড, এই মেথডটা ওখানে কল করছে, এই মেথডটা ওখানে কল করছে, খুব দ্রুত বুঝতে পারবে। এটা একটা সুবিধা যে মেথডের। তারপরে জাস্ট বাই অ্যাডিং অর রিমুভিং চাঙ্কিং দ্য কোড, আমরা খুব দ্রুত অ্যাড করতে পারি, বা ওই মেথডের ভিতরে কোনো কিছু অ্যাড করতে পারি, ওই মেথড থেকে কোনো কিছু রিমুভ করতে পারি। এই ব্যাপারগুলো হচ্ছে মেথডের সুবিধা। আবার একটা মেথড অনলি আলাদাভাবে কল করতে পারি এবং সেটা আলাদাভাবে এক্সিকিউট করতে পারি। তো এই সুবিধাগুলোর জন্য হচ্ছে মূলত মেথড তৈরি করা, এবং মেথড প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা কাজই আমরা প্রত্যেকটা কাজের জন্যই হচ্ছে আমরা একটা মেথড তৈরি করব, এবং সেই মেথড অনুযায়ী যেন আমরা সহজে পরবর্তীতে এটা রিইউজ করতে পারি, মডিফিকেশন করতে পারি, অর রিমুভ অর ডিলিট করতে পারি খুব তাড়াতাড়ি, অন্য কোনো কোডে যেন আমাদের সেটা ইফেক্ট না করে ডিলিট করার ফলে। যেখানে জাস্ট কল করব সেখান থেকে আমরা কল করাটা বন্ধ করে দিলি যেন আমাদের কাজটা হয়ে যায়। তো এই ব্যাপারগুলো, মোটামুটি এই সুবিধাগুলো পাওয়ার জন্য হচ্ছে আমরা একটা মেথড তৈরি করি জাভাতে। একটা ক্লাসের ভিতরে একটা মেথড তৈরি করে দিই, একটা নির্দিষ্ট কাজ করার জন্য একটা মেথড তৈরি করে দিই। ওকে, তো এখন আমরা একটা মেথড, আমরা বুঝতে পারলাম আসলে মেথড কি, মেথড কেন তৈরি করি আমরা। ওকে, এবং মেথডের সুবিধাগুলো কি কি, এই বিষয়গুলো আমরা বুঝলাম। ওকে, তাহলে আশা করি আমরা জাভাতে মেথডটা কি, আসলে মেথড কেন ব্যবহার করা হয় এবং মেথড কি জন্য তৈরি করা হয়। মেথড হচ্ছে এই সেট অফ ইনস্ট্রাকশন বা এই সেট অফ কোড, যেখানে যেই কোডের মাধ্যমে বা যেই ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট কাজ করতে পারি, নির্দিষ্ট একটা কাজ করতে পারি। ওকে, এটা হচ্ছে মূলত একটা মেথড। এবং মেথডের অনেকগুলো সুবিধা রয়েছে, যেগুলো হচ্ছে রিউজেবিলিটি, ইজি টু মডিফিকেশন, রিডেবিলিটি, তারপর হচ্ছে রিমুভ, অ্যাডিং, দ্রুত, এবং অনলি ওয়ান এক্সিকিউট, এগুলো হচ্ছে মেথডের সুবিধা। ওকে, এখন আমরা পড়ব যেটা, সেটা হচ্ছে যে মেথড ডিক্লারেশন, যে একটা মেথড আসলে কিভাবে ডিক্লারেশন করা যায়, ডিক্লেয়ার করা যায়। আমরা একটা জাভা ক্লাসের ভিতরে একটা মেথড কিভাবে ডিক্লেয়ার করব, বা কোন সিচুয়েশনে আমরা একটা মেথড ডিক্লেয়ার করব। ওকে, সেই ব্যাপারটা হচ্ছে আমরা একটু আলোচনা করব। এখানে বলা হয়েছে যে the method declaration provides information about method attributes such as visibility, return type, name, and argument. It has 6 components that are known as method header. It has 6 components that are known as method header, as we have shown the flowing figure. তাহলে আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, যে পিকচারটাতে আমরা একটা মেথডের ডিক্লারেশন কিভাবে করতে এবং মেথডের প্রত্যেকটা পার্ট আমরা দেখতে পাচ্ছি।
এখানে লেখা আছে প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার থাকে। একটা মেথডের হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার থাকে, একটা মেথডের রিটার্ন টাইপ থাকে, একটা মেথডের নাম থাকে, একটা মেথডের প্যারামিটার লিস্ট থাকে, একটা মেথডের সিগনেচার থাকে। তো এই জিনিসগুলো থাকে। তারপর হচ্ছে একটা মেথডের বডি পার্ট থাকে। তো এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেই ব্যাপারটা হচ্ছে একটা মেথডের মূলত কয়টা পার্ট থাকে সেই পার্টটা দেখবো আমরা। তো আমরা যদি এখানে একটা মেথড লিখি আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে আমরা যে ক্লাসটা ডিক্লেয়ার করলাম, সেই ক্লাসটার ভিতরে আমরা একটা মেথড লিখবো, পাবলিক পাবলিক int void int string user। ওকে, তো আমরা স্ট্রিং টাইপের একটা ইউজার তৈরি করলাম। স্ট্রিং টাইপের কি একটা ইউজার মেথড তৈরি করলাম। তো এই মেথডটার এই মেথডটার কয়টা পার্ট আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে হচ্ছে পাবলিক এটা একটা পার্ট, বডি ভয়েড এটা একটা পার্ট, তারপর হচ্ছে স্ট্রিং এটা একটা পার্ট, ইউজার এটা একটা পার্ট, তারপর হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটা একটা পার্ট, আর হচ্ছে লাস্ট যেটা কার্লি ব্রেসেস এটা হচ্ছে ব্লক, এটা হচ্ছে বডি পার্ট, এটা একটা পার্ট। তো এখানে অনেকগুলো পার্ট পাইলাম, প্রায় 6টা পার্ট। তো এই 6টা পার্টকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বডি পার্ট আর আরেকটা হচ্ছে হেডার পার্ট। ওকে, এটা হচ্ছে কি বডি পার্ট আর একটা হচ্ছে হেডার পার্ট। তো এখন যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু বলা হয় হেডার পার্ট। একটা মেথডের প্রধানত দুইটা পার্ট, একটা হচ্ছে হেডার অংশ আর একটা হচ্ছে বডি অংশ। তাহলে এই হেডার অংশকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম যে ভাগটা থাকে সেই ভাগটার নাম হচ্ছে, এখানে আবার 4টা ভাগ করা হয়েছে, 5টা ভাগ করা হয়েছে, 5টা ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, 2 নম্বর হচ্ছে রিটার্ন টাইপ, 3 নম্বর হচ্ছে ডাটা টাইপ, 4 নম্বর হচ্ছে নেম, আর 5 নম্বর হচ্ছে প্যারামিটার লিস্ট, 6 নম্বর হচ্ছে আপনার মেথড সিগনেচার। তো কোন পার্টটা কি সেটা সম্পর্কিত আমরা ডিটেইলস আলোচনা করব। পাবলিক ভয়েড ইউজার, একটা আমরা স্ট্রিং টাইপের দেব। তাহলে মূলত আমরা এখানে এই জিনিসগুলো টোটাল দেখায় দিছে এখানে যে ব্র্যাকেটের মাধ্যমে বা একটা ছকের মাধ্যমে চিত্রের মাধ্যমে আমরা এখানে দেখায় দিছি। সেটা হচ্ছে প্রথম যে পাবলিক নামক যেই ওয়ার্ডটা আছে এটা হচ্ছে একটা রিজার্ভ ওয়ার্ড, যাবার এই এবং একই সাথে এটাকে বলা হয় পাবলিক। এটা হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার। তো একটা মেথড ডিক্লারেশনের ক্ষেত্রে প্রথমে যে ওয়ার্ডটা আসে, যে ওয়ার্ডটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অবশ্যই একটা অ্যাক্সেস মডিফায়ার লাগবে। সেটা অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে।
তারপরে 2 নম্বর ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করা হবে যে ডাটা টাইপ বা রিটার্ন টাইপ, যে আসলে ওইটার রিটার্ন টাইপটা কি, ইন্টিজার টাইপ, সরি আমি এখানে একটু ভুল করেছি, ভয়েড তো এটার নিচেই রিটার্ন টাইপ, দুইটা রিটার্ন টাইপ দিয়েছি আমি। ওকে, তো পাবলিকটা হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার, স্ট্রিংটা হচ্ছে একটা রিটার্ন টাইপ, ইউজারটা হচ্ছে নেম মেথডের, আর এটা হচ্ছে একটা প্যারামিটার লিস্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা একটা প্যারামিটার লিস্ট পাস করব। তো মূলত এই পার্টগুলো হচ্ছে এক একটা পার্টের এক একটা নাম, এগুলো আমাদের বাধ্যতামূলক থাকা লাগবে একটা মেথড ডিক্লারেশনের ক্ষেত্রে জাভাতে। প্রথমে হচ্ছে আমরা একটা অ্যাক্সেস মডিফায়ার দেব, দেন রিটার্ন টাইপ দেব, সেটা স্ট্রিং হতে পারে, সেটা ইন্ট হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে, অর্থাৎ ডাটা টাইপ যেটাকে বলা হয়, এটা এই মেথডটা আসলে কি টাইপের ভ্যালু রিটার্ন করবে, কি টাইপের ভ্যালু রিটার্ন করবে। আমরা অনেক সময় রিটার্ন টাইপ ভয়েডও রাখতে পারি, অর্থাৎ রিটার্ন টাইপ লাগবে না এরকম কিছু একটা ভয়েড দিয়ে আমরা কাজ করতে পারি, যে রিটার্ন যে কোনো কিছু রিটার্ন করতে পারে সে, নির্দিষ্ট ফিক্সড না এটা ওইটার ক্ষেত্রে আর কি, ভয়েডের ক্ষেত্রে। তারপর একটা নাম দিতে হবে মেথডের বাধ্যতামূলক, যেমন আমি এখানে দিয়েছি ইউজার, এটা হচ্ছে একটা মেথডের নেম। তারপর হচ্ছে প্যারামিটার পাঠানোর জন্য মেথডের মধ্যে দিয়ে আমরা প্যারামিটার পাস করতে পারি। তো প্যারামিটার পাস করার জন্য আমরা মূলত একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, আর তারপরে হচ্ছে আমাদের মেথডের বডি পার্টের জন্য হচ্ছে আমরা কার্লি ব্রেসেস ইউজ করব। তো এই প্রত্যেকটা পার্টই হচ্ছে একটা মেথডের অংশ। তো এই অংশগুলো সবগুলোই থাকতে হবে একটা মেথডের ভিতরে বাধ্যতামূলক। যখন আমরা একটা মেথড তৈরি করব তখন এই অংশগুলো প্রত্যেকটা অংশই আমাদের স্পেসিফিক ভাবে থাকতে হবে, অন্যথায় জাভাতে মেথড ডিক্লেয়ার করা হবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আসলে একটা মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং একটা মেথডের কয়টা অংশ থাকে। তো আরেকটু ব্যাপার সেটা হচ্ছে মেথডের প্রত্যেকটা অংশের নাম, যেটা হচ্ছে প্রথম যে অংশটা সেটাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার, দ্বিতীয় যে অংশটা সেটাকে বলা হয় রিটার্ন টাইপ বা ডাটা টাইপ, তৃতীয় যে অংশটা সেটা হচ্ছে অ্যাক্সেস মেথডের নেম, চতুর্থ যে অংশ সেটা হচ্ছে প্যারামিটার লিস্ট পাঠানোর জন্য ফার্স্ট ব্র্যাকেট, আর আরেকটা নাম আছে যেটা হচ্ছে মেথডের নাম এবং মেথডের প্যারামিটার লিস্ট, এই দুইটাকে একসাথে একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হচ্ছে মেথড সিগনেচার। যখন ইউজার নেম এবং প্যারামিটার লিস্ট একসাথে থাকে তখন এটাকে বলা হয় মেথড সিগনেচার। ওকে, আর এই অ্যাক্সেস মডিফায়ার, রিটার্ন টাইপ, নাম এবং মেথড সিগনেচার এই পুরোটা একসাথে বলা হয় হচ্ছে মেথড হেডার। এই অংশটাকে বলা হয় কি, মেথড হেডার। আর আরেকটা অংশ আছে যেটা হচ্ছে মেথড বডি পার্ট, যেটা হচ্ছে আমরা কার্লি ব্রেসেস দিয়ে ইউজ করি। তো মূলত হচ্ছে একটা মেথডের দুটো অংশ, মেথড হেডার এবং মেথড বডি পার্ট। তো মেথড হেডারকে আবার কয়েকটা অংশে ভাগ করা হয়েছে, তার ভিতরে অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে রিটার্ন টাইপ, 3 নম্বর হচ্ছে মেথড নাম, 4 নম্বর হচ্ছে মেথডের প্যারামিটার লিস্ট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা প্যারামিটার লিস্ট পাঠাবো। তো এই পার্টগুলো নিয়ে হচ্ছে একটা মেথড গঠিত। অর্থাৎ আমরা যখনই একটা মেথড ডিক্লেয়ার করব সব সময় চেষ্টা করব যে এই জিনিসগুলো আমাদের বাধ্যতামূলক লাগবে, অন্যথায় মেথড ডিক্লেয়ার করা হবে না, জাভাতে এরর দেখাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে মেথডটা কিভাবে ডিক্লেয়ার করতে হবে এবং মেথডের কোন পার্টকে কি বলা হয় এবং মেথডের কোন পার্টে কি কাজ সেটাও আমি বলেছি। যেমন অ্যাক্সেস মডিফায়ার যেটা, সেটা হচ্ছে যে এই এই মেথডটাকে কোন কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে, কারা কারা অ্যাক্সেস করতে পারবে সেই বিষয়টা। 2 নম্বর হচ্ছে সেটা রিটার্ন টাইপ হচ্ছে এই মেথডটা কি রিটার্ন করবে, কোন ভ্যালু রিটার্ন করবে, স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করবে না ক্লাস টাইপের ভ্যালু রিটার্ন করবে, যে কোনো কিছুই রিটার্ন করতে পারে অথবা রিটার্ন করবে না, এরকম কিছু একটা। তারপর হচ্ছে একটা মেথডের নাম সবাই বুঝতে পারছেন, প্যারামিটার লিস্ট অর্থাৎ এটার ভিতরে আমরা প্যারামিটার পাঠিয়ে দিতে পারি, যখন আমরা মেথডটাকে কল করব তখন আমরা সেখানে প্যারামিটার দিয়ে দেব। ওকে, আর বডি পার্টে হচ্ছে আমরা সমস্ত প্রকার আমাদের যে লজিক্যাল পার্টটা, সেই লজিক্যাল পার্টটা আমরা বডি পার্টের ভিতরে লিখব। তো এই হচ্ছে মোটামুটি যে একটা মেথডের টোটাল ডিটেইলস।
যে আমরা জাভাতে কিভাবে একটা মেথড ডিক্লেয়ার করব। তো আমরা আসলে মেথড ডিক্লেয়ার করা মোটামুটি বুঝতে পারছি সবাই। আপনারা কি মেথড ডিক্লেয়ার করা বুঝতে পারছেন? বুঝতে পারিনি, সরি আপনার কোশ্চেনটা। আরঙে ছাড়তেছে, আরঙে যে গেঞ্জি ব্র্যান্ডি গেঞ্জি আছে না, আরং শার্ট ব্র্যান্ড গেঞ্জি সেটা ছাড়তেছে আসলে লালটে। এটা আপনাদের এত করুন। আর অ্যাক্সেস মডিফায়ার যদি আপনি না দেন তাহলে জাভাতে একটা অ্যাক্সেস মডিফায়ার আছে যেটার নামই হচ্ছে ডিফল্ট। এটা যাইবে আমার লয়ে যাবে দাম যদি ভালো করতে পারে। যদি বেশি দিই 200 টাকার জিনিস একটা ওইটা নিয়ে আমরা আলোচনা করব। জাভা অ্যাক্সেস মডিফায়ার গুলো নিয়ে আমরা আলোচনা করব কিছুক্ষণ পরেই। আমরা আলোচনা করব জাভার অ্যাক্সেস মডিফায়ার গুলো নিয়ে, যে আসলে অ্যাক্সেস মডিফায়ার কোনটা কোথায় ইউজ করা যাবে, কোনটা কোথায় কল করা যাবে, কে কল করতে পারবে, কার কতটুকু রাইট আছে, সেই ব্যাপারগুলো সবই হচ্ছে আমরা সেই বিষয়গুলো আমরা টোটালি জানবো। ওকে, তো আশা করি সবাই ক্লাসে মনোযোগী থাকবেন এবং ক্লাসে থাকেন। আমরা অবশ্যই এই বিষয়গুলো সবগুলি আলোচনা করব। ওকে, ওকে। তো আপনারা শুনতে থাকেন এবং দেখতে থাকেন আমার স্ক্রিনটা, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো ব্যাপারগুলো। তো আমরা মূলত আমরা এখন যেই জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে একটা জাভাতে একটা মেথড কি, প্রথমত যে মেথডের সুবিধা, মেথড কাকে বলে এবং মেথডের সুবিধাগুলো আমরা শিখলাম। দ্বিতীয় হচ্ছে আমরা শিখলাম যে একটা মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, যে একটা মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা হচ্ছে আমরা দেখলাম। ওকে, তাহলে আমরা এতক্ষণ যে ব্যাপারগুলো শিখলাম সেটা মেথড ডিক্লারেশনের শিখলাম, এবং একটা মেথডের কয়টা পার্ট থাকে মূলত সেই ব্যাপারটাও আমরা শিখলাম। জাহিদ ভাই, আমার মোবাইলটা একটু দেখুন প্লিজ। মোবাইলটা একটু দেখুন প্লিজ। ওকে, তো এটা জাভাতে একটা মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং একটা মেথডের কয়টা পার্ট থাকে মূলত এবং কোন পার্টের নাম কি, সেই জিনিসগুলো আমরা শিখলাম, তাই তো? আপনারা কি সবাই আমি যেটুকু পড়াইছি, যেটুকু বলেছি, সবাই কি বুঝতে পেরেছেন? সরি যে আমার একটু কথা বলতে হয়েছে। আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আজকে মোটামুটি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কি, ক্লাস, ক্লাস কি, ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তারপর হচ্ছে মেথড,
মেথড কি, মেথডের সুবিধাগুলো এবং মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এবং আরো একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে মেথডের পার্ট অফ মেথড, অর্থাৎ একটা মেথডের কয়টা পার্ট আছে এবং সেই পার্টগুলোর নাম কি এবং কোন পার্টের কাজ কি, তাই তো। তো এই বিষয়গুলো আমরা শিখলাম। তো মোটামুটি এইটুকু থেকে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সবাই কি আমরা অবজেক্ট কি, ক্লাস কি, মেথড কি এবং অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ক্লাস কিভাবে, অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা এখন দেখাই নাই, কিন্তু ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা দেখিয়েছি, তাই তো। আমরা আশা করি এটুকু বুঝতে পেরেছি যে আসলে ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকে একটু স্টুডেন্ট কম মোটামুটি, সবার নেটে একটু প্রবলেম করছে, সবাই বলছে যে অনেক বৃষ্টি হচ্ছে, সেজন্য বাইরে বৃষ্টি হচ্ছে, সেজন্য হচ্ছে নেটে একটু প্রবলেম করছে। আর সেজন্য সবাই অ্যাটেন্ড হতে পারছে না বা জয়েন হতে পারছে না, বাট ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, সবাই এরকমই বলছে। তো আমরা চেষ্টা করবো সব, যার যার নেটের প্রবলেম সমস্যা নেই, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো রিভাইজ করব, পরবর্তীতে আবার বারবার রিভাইজ করা হবে, নো প্রবলেম, আপনারা সবাই পেয়ে যাবেন মিসিং হলেও। আচ্ছা, কারণ এই পেপারগুলো আমরা যে পেপারগুলো শিখছি, আমরা প্রতিদিন যখন প্র্যাকটিক্যাল করব তখন এই ব্যাপারগুলো, প্রত্যেকটা ব্যাপারই আমাদের সামনে চলে আসবে। আমরা একটা মেথড ডিক্লেয়ার করতে হবে, আমাদের আমাদের ক্লাস ডিক্লেয়ার করতে হবে, আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে। তো এই ব্যাপারগুলো প্রত্যেক দিনই আমাদের সামনে চলে আসবে। তো সেজন্য তেমন মিস্টেকে তেমন কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। তারপর হচ্ছে, যেহেতু আজকে হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করছি, এই ডিটেলস আলোচনা হয়তো বা তখন আর করা হবে না, এটাই হচ্ছে মূল মূল সমস্যা। তো সেজন্যই বলতেছি যে যারাই আছেন একটু শোনেন মনোযোগ দিয়ে, যেন আমরা ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারি আসলে। তো এই যেটুকু আমরা পড়েছি এটুকু আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। তো এখন আমরা নেক্সট আমাদের আলোচনা চলে যাব, সেটা হচ্ছে মেথড সিগনেচার। একটা মেথডের যে পার্টগুলো আছে, প্রত্যেকটা পার্টের যে ডিটেলস, যে প্রত্যেকটা পার্ট দিয়ে আসলে কি কাজ করা হয়। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? নেটে মনে হয় আমার এখানেও প্রবলেম করছে, কারণ হচ্ছে আমার এখানেও আমি মাঝে মধ্যে ইয়ে করছি। তো সরি যদি নেটে প্রবলেম করে থাকে। তো আমরা দেখতে থাকি এবং শুনতে থাকি। তো মেথড সিগনেচারের কাজ কি আসলে, সেই বিষয়টা আমরা এখন জানবো। আমরা মেথড সিগনেচার কোন অংশটাকে বলেছি? মেথড সিগনেচার হচ্ছে মেথডের নাম থেকে শুরু করে মেথডের প্যারামিটার লিস্ট পর্যন্ত হচ্ছে মেথড সিগনেচার। মেথডের নাম থেকে শুরু করে মেথডের প্যারামিটার লিস্ট পর্যন্ত এই অংশটাকে বলা হয় মেথড সিগনেচার, অর্থাৎ এই দুইটা অংশকে একসাথে মিলিয়ে এটা নাম দেওয়া হয়েছে মেথড সিগনেচার। ওকে, তো এই মেথড সিগনেচারের কাজটা কি, মূলত সেই বিষয়টাই আমরা একটু বলবো, যে এভরি মেথড হ্যাজ এ মেথড সিগনেচার। যত মেথড আছে, যত মেথড আমরা ডিক্লেয়ার করব, প্রত্যেকটা মেথডেরই আমরা হচ্ছে একটা মেথড সিগনেচার থাকবে। অর্থাৎ তাহলে কি বাধ্যতামূলক আমাদের একটা মেথডের নাম থাকতে হবে এবং একটা মেথডের প্যারামিটার লিস্ট থাকতে হবে। পাস করার জন্য ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই থাকতে হবে, প্যারামিটার লিস্ট পাস করার জন্য ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই থাকতে হবে। তাহলে যে এটা হচ্ছে মেথডের কমন জিনিস। ইট ইজ এ পার্ট অফ দ্য মেথড ডিক্লারেশন, এটা হচ্ছে মেথড ডিক্লারেশন একটা পার্ট। ইট ইনক্লুডস দ্য নেম, মেথড নেম, এটা ইনক্লুড
মেথড নেম এবং মেথড প্যারামিটার লিস্ট। ওকে, তো এটা হচ্ছে একটা মেথড। প্রথমে হচ্ছে এটাকে বলা হয় একটা মেথড সিগনেচার। 2 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আচ্ছা এই মেথড অ্যাক্সেস স্পেসিফায়ার, এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আসছি। আমরা চলে যাব হচ্ছে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ, প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে একটা রিটার্ন টাইপ মাস্ট বি থাকতে হবে। রিটার্ন টাইপ ইজ দ্য ডাটা টাইপ। আমরা রিটার্ন টাইপ যেটাকে বলা হয় কি সেটা হচ্ছে ডাটা টাইপ। যে জাভাতে যে ডাটা টাইপগুলো আমরা পড়েছি সেই ডাটা টাইপগুলো থেকে যে কোনো একটা ডাটা টাইপ আপনাকে ডিফাইন করে দিতে হবে, যে সেটা স্ট্রিং ভ্যালু রিটার্ন করবে, অথবা স্ট্রিং অথবা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, অথবা কোনো অবজেক্ট টাইপের ভ্যালু রিটার্ন করবে ওই মেথডটায়। সেই ব্যাপারটা হচ্ছে আমরা মূলত বলতেছি রিটার্ন টাইপ। ওকে, it may have a primitive data type or object collection or void। তো এটা এই ডাটা টাইপটা হচ্ছে তিন ধরনের হতে পারে। আমরা একটা void নামক একটা রিজার্ভ ওয়ার্ড আছে জাভাতে, void। তো এই void রিজার্ভ ওয়ার্ডটা ব্যবহার করলে কি হয়, void রিজার্ভ ওয়ার্ডটা ব্যবহার করলে হচ্ছে ওই মেথডটা কোনো কিছু রিটার্ন করা লাগে না, করে না। ওই মেথডের মূলত আপনি যে কাজটা করতে বলবেন সেই কাজটা হচ্ছে সে করে দিবে। তো এটা হচ্ছে ভয়েড এর কাজ, যে ভয়েড হচ্ছে একটা রিটার্ন টাইপ রয়েছে বা রিজার্ভ ওয়ার্ড রয়েছে। এই ভয়েড রিজার্ভ ওয়ার্ডটা আমরা যখন ইউজ করব রিটার্ন টাইপ হিসেবে, তখন সে কোনো কিছু রিটার্ন করবে না, অর্থাৎ আমরা যদি যেই লজিকটা লিখবো শুধু ওই লজিকটাই সে কাজ করবে। আমরা যদি একটা বলি যে 1 আর 2 যোগ করেন, তাহলে সে 1 আর 2 যোগ করা পর্যন্তই শেষ করে দিবে, আর কিছু করবে না। অথবা ইন্টিজার টাইপ, অথবা আমরা অবজেক্ট টাইপের যে কোনো কিছু রিটার্ন করাইতে পারি একটা মেথডের ভিতরে। 3 নম্বর পার্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেথড নেম। অবশ্যই প্রত্যেকটা মেথডের একটা ইউনিক নেম হতে হবে। আমি একটা ক্লাসের ভিতরে যখন 5টা মেথড লিখবো, ওই 5টা মেথডের নেমের ভিতরে ভেরিয়েশন থাকতে হবে, অর্থাৎ 5টা মেথডের নেম 5 রকম হইতে হইব। একরকম মেথড একই ক্লাসের ভিতরে লেখা যাবে না। ওকে, তো এটা হচ্ছে মেথড নেম। মেথড নেমটা ইউনিক হতে হবে, এবং মেথড নেম সবসময় হচ্ছে আমরা নেমিং কনভেনশনে যেটা পড়ে এসেছি, মেথড নেম সবসময় হচ্ছে ছোট হাতের হবে। ওকে, যদি মাল্টিপল ওয়ার্ডের মেথড নেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের দিয়ে প্রথম ওয়ার্ডটা ছোট হাতের অক্ষর লিখে পরের বাকি ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ওই ওয়ার্ডগুলোর প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে এভাবে স্পেসিফাই করতে পারি। তো এইভাবে হচ্ছে একটা ইউনিক মেথড নেম লিখতে হবে। প্রত্যেকটা যতগুলো মেথডই লিখবো না কেন সেটা হচ্ছে ইউনিক হতে হবে। It must be corresponding to the functionality of the method। অর্থাৎ এই মেথড নেমটা এরকম হওয়া উচিত যে মেথড নেমটা আমরা যে কাজটা করব সেই রিলেটেড একটা নাম দেওয়া উচিত, এবং সেটা হচ্ছে ইউনিক একটা নাম দেওয়া উচিত। তাহলে হচ্ছে আমাদের মেথড নেমটা মনে থাকবে, এবং আমরা নাম দেখলেই বুঝতে পারবো যে এই মেথডটার কাজ আসলে কি। ওকে, if we are creating a method for subtraction of two numbers, the method name must be subtraction, হওয়া উচিত। এখানে ওরা মাস্ট বি বলছে, আসলে মাস্ট বি না। কারণ হচ্ছে যে আপনি অন্যটাও দিতে পারেন, সেটা কোনো কথা না। কথা হচ্ছে যে সাবস্ট্রাকশন আপনাকে দিতে হবে। সাবস্ট্রাকশন করার জন্য সাবস্ট্রাকশনে যে নাম দিতে হবে সেটা কোনো কথা নয়, সেটা আপনি যে কোনো নামে দিতে পারবেন। কিন্তু ওই আমি সাবস্ট্রাকশন করব, সাবস্ট্রাকশন নামটা দেওয়াই হচ্ছে সবচেয়ে উত্তম, এটাই হচ্ছে এখানে বোঝাতে চাইছে। এই মেথড ইজ ইনভোক বাই দ্য নেম। একটা মেথড অন্য কোনো জায়গায় যখন আমরা ব্যবহার করব, অন্য কোনো জায়গায় যখন আমরা কল করব, তখন ওই মেথডের নামটা ধরেই হচ্ছে মূলত আমরা কল করব। অর্থাৎ শুধু নাম ধরে কল করলে হয় না, মেথডের টোটাল সিগনেচার পার্টটাই হচ্ছে কল করতে হয়। আমরা যখন কোনো মেথড কোনো জায়গায় কল করব তখন হচ্ছে মেথড সিগনেচার দিয়েই হচ্ছে কল করব। যেমন আমরা একটা মেথডকে যদি কল করা বলি, তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমরা আরেকটা মেথড লিখি, পাবলিক ভয়েড হচ্ছে এডিশন।
অ্যাডিং। ওকে, অ্যাডিং নামক আমরা একটা তৈরি করলাম, অর্থাৎ এই মেথডের মাধ্যমে হচ্ছে আমরা দুইটা সংখ্যা যোগ করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেথডের বডি পার্ট, আর এটা হচ্ছে আমাদের মেথডের সিগনেচার। ওকে, তো আমরা যখন কোনো মেথডকে কল করব তাহলে সেক্ষেত্রে মেথডের সিগনেচার পার্টকে অন্য একটা মেথড থেকে কল করতে হয় বা অন্য একটা ক্লাস থেকে কল করতে হয়, টোটাল সিগনেচার পার্টটা। সেই জন্য হচ্ছে সিগনেচার পার্টটাকে স্পেসিফিক করছে, যেহেতু মেথডের সিগনেচার পার্ট ধরেই হচ্ছে কল করতে হয়, সেহেতু মেথড নেম এবং মেথড প্যারামিটার লিস্ট সহ এই পুরো অংশটাকে বলা হয় মেথড সিগনেচার পার্ট। আর এই মেথড সিগনেচার পার্ট ধরেই হচ্ছে আমরা মেথডকে কল করব। এখন ধরেন এই অ্যাডিং মেথডটা যদি আমরা এই ইউজার মেথডের ভিতরে এসে কল করতে চাই, সেক্ষেত্রে আমাদের কল করতে হবে হচ্ছে অ্যাডিং। ওকে, অ্যাডিং লেখা এইভাবে। তো এইভাবে আমরা জাস্ট কল করে দেব যে এই মেথডটা। এখন যদি আমরা এই মেথডটাকে আবার আমাদের মেইন মেথড থেকে ডাক দিই, তাহলে সে এই মেথডটাকেও এই মেথডটার ভিতরে আবার যা লেখা থাকবে সে ওই কাজটাই করে দেবে। তো এই হচ্ছে মূলত একটা মেথড কল করার সিস্টেম, অর্থাৎ মেথড যখন আমরা কল করি তখন মেথডের সিগনেচার পার্ট ধরে আমরা কল করব। আমরা কি বুঝতে পারছি এই পর্যন্ত? আশা করি আমরা বুঝতে পেরেছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন না? জি। মেথড মেথড কিভাবে কল, আমি মেথড কিভাবে কল করে সেগুলো অসংখ্যবার দেখবো আমরা। আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে যে মেথড কোন একটা মেথড কল করতে হলে সে কোন পার্টটা ধরে কল করে। মেথডের তো অনেকগুলো পার্ট, তাই না? একটা মেথডের অনেকগুলো পার্ট, একটা মেথডের ৫টা ৬টা পার্ট আছে, তার ভিতরে কোন পার্টটা ধরে সে মেথড কল করে। তো আমরা যদি ঠিক এর আগের স্লাইডটাতে যাই, তাহলে হচ্ছে আমরা দেখব যে এখানে একটা মেথড সিগনেচার পার্ট আছে। যেমন এই যে নিচের দিকে যে বড় সেকেন্ড ব্র্যাকেটটা আছে, এই বড় সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে মেথড নেম এবং মেথড প্যারামিটার লিস্ট। এই মেথড নেম এবং মেথড প্যারামিটার লিস্ট একসাথে এই পুরো অংশটাকে বলা হয় মেথড সিগনেচার। আর এই মেথড সিগনেচারটাই হচ্ছে যে কোনো মেথডের ভিতরে কল করতে হয়। যেমন আমি এখানে একটা एग्जांपल দেখিয়েছি, সেটা হচ্ছে যেমন আমাদের এখানে দুইটা, এই ক্লাসটার ভিতরে ক্লাস টেস্ট, এই ক্লাসটার ভিতরে দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে ইউজার আর একটা মেথড হচ্ছে অ্যাডিং। তো আমি চিন্তা করছি যে ইউজার মেথডের ভিতর থেকে আমি অ্যাডিং মেথডটাকে কল করব। ওকে, তো এই চিন্তাটা করেছি আমি। তো সেজন্য আমি কি করেছি, তো ইউজার মেথডের ভিতরে বডি পার্টের ভিতরে গিয়ে জাস্ট অ্যাডিং মেথডের এই সিগনেচার পার্টটা লিখে দিয়েছি। অ্যাডিং মেথডের সিগনেচার পার্টটা লিখে দিয়েছি। আমাদের অ্যাডিং মেথডের সিগনেচার পার্ট লিখে দেওয়ার কারণে কি হয়েছে, এই অ্যাডিং মেথডটা এখানে কাজ করতে থাকবে, অর্থাৎ এই ইউজার মেথডে এসে কাজ করতে থাকবে সে। তো এখন দেখেন, আমি যদি অ্যাডিং মেথডে কোনো কিছু একটা করি, যেমন অ্যাডিং মেথডে যদি আমরা দুইটা ভেরিয়েবল নেই, ইন্ট a equal to 5, int b equal to 3, এবং এই দুইটা যদি আমরা প্লাস করি, int c equal to a plus b। তো আমরা এখানে কি করলাম, a এবং b কে কি করলাম, যোগ করলাম, তাই তো? এখন এই মেথডটার কাজ কি? এই মেথডটার কাজ হচ্ছে দুইটা ভেরিয়েবল যোগ করে দিয়েছে সে, এবং যোগ করে সে পাঠিয়ে দিয়েছে। এটা রিটার্ন টাইপ কিছু করে নাই, জাস্ট এই কাজটাই সে করবে, অর্থাৎ এই দুটো ভেরিয়েবলকে সে যোগ করবে, এই কাজটা করবে। তো আমি চাচ্ছি যে এই অ্যাডিং মেথডটা আমি আমার ইউজার মেথড থেকে কল করতে, এবং এই ইউজার মেথডের মাধ্যমে আমি আরো অন্য কিছু কাজ করব। সেক্ষেত্রে আরো দুইটা তিনটা মেথড লিখে লিখে এখানে কল করতে পারি, অথবা আরো দুইটা তিনটা মেথড লিখে এখানে কল করতে পারি, অথবা স্পেসিফিক এখানে কোনো একটা টাস্ক লিখে দিতে পারি। যেমন এখানে যেমন আমি সরাসরি লিখে যোগ করছি, এখানে আমি স্ট্রিং টাইপের স্টুডেন্ট নাম দিতে পারি, স্ট্রিং টাইপের নেম ইকুয়াল টু দীপু। ওকে, তো আমি এটা হলো আলাদা একটা স্পেসিফিক কাজ। এই কাজটা হচ্ছে ইউজার মেথডের কাজ, আর এই কাজটা হচ্ছে কোন মেথডের কাজ, অ্যাডিং মেথডের কাজ।
তো আমি একই সাথে ইউজার মেথডের কাজ এবং একই সাথে অ্যাডিং মেথডের কাজ একটা মেথডের থেকে কাজ করানোর জন্য আমি কি করছি, এই অ্যাডিংটার কাজটা হচ্ছে আলাদা করেছি আর স্ট্রিং টাইপের কোনো কিছু একটা আলাদা করেছি। তো এই অ্যাডিংটাকে আমি জাস্ট কল করে দিয়েছি এখানে ইউজার মেথডের ভিতরে, এবং সেই মেথডটাকে এখান থেকে কল করেছে কোন পার্টটা ধরে, জাস্ট সিগনেচার পার্টটা ধরে। এখন আমাদের এই মেথডটা যদি আমি রান করাই তাহলে হচ্ছে আমার এই অ্যাডিং মেথডটাও কাজ করবে। বুঝে গেছে? অ্যাডিং মেথডটাও কাজ করবে এবং একই সাথে এই মেথডটাও কাজ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা মেথডকে কল করতে হয় এবং মেথডের কোন পার্টটা ধরে কল করতে হবে। বুঝে গেছে? ক্লিয়ার? একেবারে সবাই ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি আমরা একটা মেথডকে আরেকটা মেথড থেকে কিভাবে কল করব, বা একটা ক্লাস একটা মেথডকে আরেকটা ক্লাস থেকে কিভাবে কল করব সেটাও আমরা যখন আহ, আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা দেখবো এগুলো আসলে যে কিভাবে মেথড কল করে। আমরা তো এখন যে কাজ করে কিনা সেটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন হচ্ছে আমরা দেখবো যে মেথডগুলো আসলে কিভাবে কাজ করে। তো আমরা এখন আমাদের কাজে চলে যাই। সেটা হচ্ছে আমরা মেথড নেম দিলাম, মেথড প্যারামিটার লিস্ট দিলাম। মেথড প্যারামিটার লিস্ট হচ্ছে যে আমরা একটা মেথডের প্যারামিটার লিস্ট পাঠাবো, প্যারামিটার পাঠাবো। প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে ভেরিয়েবল। আমরা কি জানি আসলে প্যারামিটার কি? হ্যালো, কেউ কি বলতে পারবে যে আসলে প্যারামিটারটা কি মেথডের ভিতরে? অর্থাৎ, হ্যাঁ, অর্থাৎ প্যারামিটার হচ্ছে ভেরিয়েবল। সোজা কথা, প্যারামিটার হচ্ছে ভেরিয়েবল। ধরেন যে আমরা যখন যারা ইউজার, অর্থাৎ ইউজার ইন্টারফেস থেকে ফ্রন্ট এন্ড থেকে কেউ কোনো ভ্যালু দিবে, সেই ভ্যালুটা নিয়ে কাজ করব। এখন ফ্রন্ট এন্ড থেকে ভ্যালু আসলে কত দিবে বা কি দেবে সেটা আমরা জানি না। তো আমরা তখন ওই অজানা বিষয়গুলো, যে আসলে দুইটা ফিল্ড আছে তিনটা ফিল্ড আছে, এই ফিল্ডগুলো থেকে কে কি দেবে সেটা আমরা জানি না। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আগে থেকে অনুমান করে যে সে যদি এটা দেয় তাহলে আমরা এই কাজটা করব, সে যদি এটা দেয় তাহলে আমরা এই কাজটা করব। তো আমরা কি করি, সেজন্য আমরা একটা মেথড যখন ডিক্লেয়ার করি তখন মেথডের ভিতরে কিছু প্যারামিটার পাস করে দেই। ওকে, ওই মেথডটা ওই প্যারামিটার গুলো নিয়ে আমরা কাজ করে কাজটা শেষ করে ফেলি। কিন্তু মেথডটা যখন কল করব তখন আমরা বলে দেব যে তুমি এই মেথডটা যদি কাজ করতে, মেথডটার যে লজিক্যাল পার্টটা সেই লজিক্যাল পার্টটা যদি প্রপার কাজ করতে হয় তাহলে তোমাকে এই এই ভ্যালুগুলো দিতে হবে। তখন সে কি করে, ওই মেথডটা যেখানে কল করে এই মেথডের সিগনেচার পার্টে, অর্থাৎ মেথডের যে প্যারামিটার লিস্ট পার্ট আছে যেটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, সে ওই ভ্যালুগুলো পাস করে দেয়। ভ্যালুগুলো পাস করে দিলে আমাদের এখানে লজিক্যাল পার্টটা এসে টোটাল লজিক্যালটা কমপ্লিট করে সেই ওই ভ্যালুগুলো ওখান থেকে নিয়ে আসে, নিয়ে এসে আমাদের ভ্যালুগুলোকে পাস করে দেয়। যেমন আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, সেটা হচ্ছে ধরেন আহ, আমি এখানে তো কি করছি, ডিক্লেয়ার করছি, তাই না? দ্বিতীয় মেথডটা দেখেন আপনারা, অ্যাডিং মেথড যেটা, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? অ্যাডিং মেথডটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখানে অ্যাডিং মেথডটা কি করছি, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তাই না? তো এই দুইটা ভেরিয়েবল আমি কি করব, ডিক্লেয়ার করব না। এই দুইটা ভেরিয়েবল হচ্ছে আমি প্যারামিটার হিসেবে দেব, আমি এখানে ভ্যালু দেব না। তো ধরেন আমি একজন ব্যক্তি যেটি আমি আহ, আমি একজন ব্যক্তি যে কিনা এই কাজটা করছি, শুধু যোগের কাজ করি আমি। আর আরেকজন ব্যক্তি আছে যে কিনা ইউজার তৈরির কাজ করে। ওকে, তো তো আমি জানি না যে আসলে ওই ইউজার যে তৈরি করে সে আমাকে ইউজ করবে, সে আমাকে ব্যবহার করবে, এডিং কে ব্যবহার করবে সে। এখন এডিং কে ব্যবহার করার সময়, তো এই এডিং, এই ব্যক্তি জানে না যে সে আসলে কি ভ্যালু দিবে। তখন আমি যোগ করাবো এখানে, তো কত কত যোগ করাবো সেটা আমি জানি না। তো সেক্ষেত্রে আমি কি করি, আমার যখন আমি এখানে আমার আমার মেথডটা যখন তৈরি করি তখন হচ্ছে দুই প্যারামিটার এখানে দিয়ে দিই। এগুলোকে মেথডের এই প্যারামিটার লিস্ট যেই পার্টটা,
ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় প্যারামিটার লিস্ট পার্ট। এখানে প্যারামিটার আমরা পাস করতে পারি। আমরা এখানে দুইটা প্যারামিটার পাস করব, ইন্ট এ, এটা হচ্ছে বি। তো আমরা এখানে কয়টা প্যারামিটার পাস করলাম? দুইটা প্যারামিটার পাস করলাম এবং দুটোই হচ্ছে ইন্টিজার টাইপের। তো আমরা প্রথমে এতক্ষণ কি করছিলাম, আমরা বডি পার্টের ভিতরে ডিক্লেয়ার করছিলাম। এখন আমরা কি করলাম, বডি পার্টের ভিতরে ডিক্লেয়ার করলাম না, এখন আমরা ডিক্লেয়ার করলাম হচ্ছে প্যারামিটার লিস্টের ভিতরে। তাহলে আমরা এটা দিয়ে এটা বুঝলাম যে মূলত এই প্যারামিটার গুলো হচ্ছে এক এক ধরনের ভেরিয়েবল, রাইট? আচ্ছা, তাহলে যদি আমরা এটা বুঝে থাকি তাহলে হচ্ছে এই প্যারামিটার ভেরিয়েবলের ভ্যালুগুলো পাস করে কোথায় থেকে, প্যারামিটার ভেরিয়েবলের ভ্যালুগুলো অ্যাসাইন করে। আমরা যেমন প্রথমে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এখানে যদি আমরা দুইটা ভেরিয়েবল দিয়ে দিই। আচ্ছা, আমি আবারও ডিক্লেয়ার করি, ইন্ট এ, ইন্ট বি। এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এই দুইটাতে হচ্ছে আমি অ্যাসাইন করলাম 5 3। আমি এই দুইটাকে অ্যাসাইন করলাম। আর এখানে আমি এ বি দিলাম না, এখন দিলাম হচ্ছে এক্স, এখানে দিলাম হচ্ছে ওয়াই। ব্যাপারটা হচ্ছে মেথড কিভাবে দিতে হবে, প্যারামিটার কিভাবে পাস করতে হয় সেই ব্যাপারটা আমরা ক্লিয়ার করার জন্য এই কাজটা করতেছি মূলত। সেই কাজটাকে আমরা কিভাবে ক্লিয়ার করব সেটা হচ্ছে আমরা যদি আরেকটা ভ্যালু নেই, ইন্ট জেড। ওকে, এই জেড কে নিয়ে জেড এর ভিতরে হচ্ছে আমরা এক্স ওয়াই কে এক্স প্লাস প্লাস ওয়াই। তো এই কাজটা হচ্ছে আমরা করলাম, অর্থাৎ একই কাজ, দোনোটা কিন্তু কাজ একই। আমরা হচ্ছে বডি পার্টের ভিতরেই প্যারামিটার ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং সেই দুটো যোগ করছি। এটা হচ্ছে প্রথম কাজ ছিল আমাদের। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এখানে দুইটা প্যারামিটার পাস করছি এবং এই দুটো প্যারামিটার নিয়ে আমরা এখানে কাজ করে দিচ্ছি, যে দুটো প্যারামিটার হচ্ছে আমরা এখানে যোগ করব। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, যখন আপনি এই মেথডটাকে এখন কল করবেন, এই দোনোটা ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো সে করবে, সে দোনোটা অ্যাডিং এর কাজই সে করবে। এবং কিভাবে করবে, প্রথম অ্যাডিং এর কাজটা সে ভ্যালুটা পেয়ে যাবে, দ্বিতীয় অ্যাডিং এর কাজটা করার জন্য সে ভ্যালুটা চাইবে। কার কাছ থেকে চাইবে? আমাকে যে ব্যবহার করবে, অর্থাৎ এই অ্যাডিং মেথডকে যে ব্যবহার করবে সে তার কাছ থেকে বলবে যে ভাই আমাকে দুইটা ভ্যালু দেন, না নাহলে তো আমি এই দ্বিতীয় কাজটা করতে পারবো না। বুঝে গেছে? তো সেজন্য যখন এই মেথডটাকে ডিক্লেয়ার কেউ কল করবে, কোনো একটা মেথড কল করবে বা কোনো একটা ক্লাস কল করবে, তখন সে এখানে যেহেতু এখানে আমাদের প্যারামিটার, যখন কোনো মেথডে প্যারামিটার পাস করা থাকবে তখন ওই মেথডটা কল করার সময় ওই প্যারামিটারগুলোর ভ্যালু পাস করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা ভ্যালু পাস করলাম, যেটা হচ্ছে ধরেন আমরা এখানে এসে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু ডিক্লেয়ার, ইন্ট এ, ইন্ট এ সমান সমান 7, ইন্ট বি সমান সমান 10। ওকে, তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা, যে এখানে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমি যখন এই অ্যাডিং মেথডটাকে এই ইউজার মেথড থেকে কল করলাম, তখন আমাকে, যেহেতু এখানে আমি অ্যাডিং মেথডে দুইটা প্যারামিটার পাস করছি, তো যখন আমি কল করব তখনই আমাকে একটা সিগন্যাল দেবে যে ভাই আমাকে অবশ্যই প্যারামিটার পাস করতে হবে আমার ভিতরে, কারণ হচ্ছে আমার প্যারামিটার দেওয়া আছে, ওই প্যারামিটার পাস না করলে আমি এই দ্বিতীয় কাজটা করতে পারবো না। কি করতে পারবো না? দ্বিতীয় কাজটা করতে পারবো না। এবং এখানে একটা ইরর দেখাবে, এখানে একটা লাল কালি দেখাবে। বুঝে গেছে? যখন আমরা কল করব, তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, প্যারামিটার পাস করব। তো এখানে আবার প্যারামিটার পুনরায় পাস করব, যেটা হচ্ছে এ এবং হচ্ছে কমা বি। তো এ এবং বি আমরা কি করে দিলাম, পাস করে দিলাম। অর্থাৎ এ, এ বি, এ, জি
এটা হচ্ছে ডিপেন্ড করবে সে কি পাস করবে, অর্থাৎ ইন্টিজার টাইপের ভ্যালু ভ্যালু পাস করলে হয় সে যখন সে কেউ কল করবে, যখন কেউ কল করবে আমি হচ্ছে আনুমানিক একটা ভেরিয়েবল নাম ধরে নিলাম যে সে একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপটা হচ্ছে এখানে প্রধান, যে ইন্টিজার টাইপের ভ্যালু পাঠাতে হবে। সেক্ষেত্রে আমি আমার ভেরিয়েবলটার নাম যেটাই ধরি না কেন সে অন্য যে কোনো ভেরিয়েবল দিয়ে সে পাঠাইতে পারে, যে কল করবে সে যে কোনো ভেরিয়েবল দিয়ে পাঠাতে পারবে, সেটা তার ভেরিয়েবলের নাম কি হবে সেটা সে জানে, কিন্তু ইন্টিজার টাইপের হইতে হইব। এটা হলো মূল কথা। বুঝতে পারছেন ব্যাপারটা? একবার স্পষ্ট ক্লিয়ার আমার মনে হয় যে যখন একটা মেথড কেউ কল করবে তখন সে ভ্যালু যে পাস করবে তার ভ্যালু ভেরিয়েবলের নাম যাই হোক না কেন তার ডাটা টাইপ গুলো একরকম হইতে হইব। মনে থাকবে? সে অন্য কোনো ডাটা টাইপ পাস করতে পারবে না, অর্থাৎ অন্য কোনো টাইপের ভ্যালু পাস করতে পারবে না সে। আমি যে ইন্টিজার এই অ্যাডিং মেথডটা কল করতে হইলে আমার ইন্টিজার টাইপের ভ্যালুই পাস করতে হবে, মাস্ট বি। এবং সে ইন্টিজার টাইপের ভ্যালু পাস করবে, কিন্তু তার ভেরিয়েবলের নাম যা মন চায় তা হোক সেটা আমাদের দেখার বিষয় না। সে জানবে যে এখানে ইন্টিজার টাইপের কিছু একটা আছে, এবং অর্থাৎ এর ভিতরে আমরা কত অ্যাসাইন করে দিয়েছি, 7 আছে, তাহলে সে এই x এর ভিতরে নিয়ে সে 7 ধরবে। 7 ধরে সে এখানে যখন সে এখানে আসবে এই মেথড থেকে, মেথডটা যখন কল হবে তখন সে এই মেথডে চলে আসবে। এই মেথডে চলে এসে এই প্যারামিটারে যাবে, প্যারামিটারে গেলে x এ যাবে, অর্থাৎ a এর পরিবর্তে যাবে x এ এবং b এর পরিবর্তে যাবে y এ। তো এই এর মান ছিল 7, এই x কে সে 7 দিয়ে দিবে, আর b এর মানটা হচ্ছে 10 এই y কে সে 10 দিয়ে দিবে। বুঝা গেছে? এই এ যে এ নিয়ে আসবে, এ আইসা x কে 7 দিয়ে যাবে, আর বি আসবে, এই বি আইসা হচ্ছে y কে 10 দিয়ে যাবে। ওকে, এই 10 10 7 এবং 10 হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করব। এভাবে আমরা টোটাল রেজাল্টটা পেয়ে যাব z এর ভিতরে, এবং এই z যদি আমরা আউটপুট হিসেবে পাই সিস্টেম ডট আউট ডট পি এল। তো আমরা এখানে জেডটাকে প্রিন্ট দিলাম। ওকে, তো এই যে আমরা জেডটাকে প্রিন্ট দিলাম, তার মানে কি জেড একটা এডিশন করছে, এই এডিশনটা আছে, এডিশন হচ্ছে জেড এর ভিতরে আছে। তো আমরা আউটপুট হিসেবে এই জেড এর রেজাল্টটা পাবো, তাই কি? তাহলে হচ্ছে মূলত ব্যাপারটা আসলো কোথা থেকে? আমি একটা মেথড লিখেছি, দুইটা মেথড লিখেছি, দুইটা মেথড, একটা মেথড থেকে আরেকটা মেথডের ভিতর থেকে কল করেছি। আমরা চাইলে প্যারামিটার পাস করতে পারি। প্যারামিটার কখন পাস করব আমরা? যখন আমরা হচ্ছে কোনো ভ্যালু আমাদের জানা থাকবে না যে আসলে একজন ইউজার কি পাঠাবে, একজন ইউজার কি পাঠাবে সেটা আমরা জানি না। সেক্ষেত্রে আমরা আনুমানিক ধরে নিই যে সে ইন্টিজার টাইপের একটা ভ্যালু পাঠাবে, বা আমার এই আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা করার জন্য আমার ইন্টিজার টাইপের একটা ভ্যালু লাগবে, আমার স্ট্রিং টাইপের একটা ভ্যালু লাগবে, আমার ডাবল টাইপের একটা ভ্যালু লাগবে, আমি এটা জানি, কিন্তু কি পাঠাবে সেটা আমি জানি না। সেক্ষেত্রে আমি ওই ডাবল টাইপের অথবা ইন্টিজার টাইপের অথবা স্ট্রিং টাইপের আমরা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে নিব প্যারামিটার লিস্টের ভিতরে। ওই ভেরিয়েবল গুলো নিয়ে আমরা আমাদের কাজটা কমপ্লিট করে ফেলবো। তারপর এখন এই এই মেথডটা আমরা যেখানে কল করব সেখানে গিয়ে আমরা দেখবো যে ওই ভেরিয়েবলটা, ওই ভ্যালুটা আমরা কোথা থেকে নিতে পারি, সেই ভ্যালুটা আমরা নিয়ে তারপর এখানে পাস করে দেব, এবং এই কাজটা সে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে করে দিবে আমাদের। ওকে, তো আমরা মনে হয় ব্যাপারটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। আমরা কি সবাই শুনতে পাচ্ছি? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পেরেছি ব্যাপারটা আসলে যে প্যারামিটার কি, প্যারামিটার লিস্ট কিভাবে পাস করে, এবং একটা মেথড আরেকটা মেথড থেকে কিভাবে কল করে, এই ব্যাপারগুলো কি আমরা সবাই বুঝতে পেরেছি? ওকে, ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা আমাদের নেক্সট বিষয়টা নিয়ে আলোচনা করব।
আচ্ছা, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? ওকে, এবার হচ্ছে আমরা আসবো হচ্ছে মেথড বডি পার্ট। মেথড বডি পার্টে আসলে আমরা কি কি করি। ইট ইজ এ পার্ট অফ দ্য মেথড ডিক্লারেশন। মেথড ডিক্লারেশনের ক্ষেত্রে বডি পার্ট হচ্ছে একটা পার্ট, যেটা হচ্ছে আমরা শুধু কার্লি ব্রেসেসটাকে বুঝি। তাহলে মেথডের কি কি লাগবে বাধ্যতামূলক, কার্লি ব্রেসেসও লাগবে, এটা হচ্ছে একটা বাধ্যতামূলক পার্ট। এটা হচ্ছে বডি পার্ট। ইট কন্টেইনস অল অফ দ্য অ্যাকশন। আমরা যত প্রকার অ্যাকশন নিয়ে কাজ করব, অর্থাৎ যত প্রকার লজিক্যাল পার্টগুলো নিয়ে কাজ করব, সবগুলো কাজ এখানে বিস্তারিত লিখে দেব এই বডি পার্টের ভিতরে। কি প্রক্রিয়ায় কি প্রসেসে সে যাবে, সেই প্রসেসগুলো হচ্ছে আমরা মেথডের বডি পার্টে লিখে দেব আসলে। জি, আচ্ছা, হয়তো বা নেটে প্রবলেম করছিল, তো আমি আবারও শেয়ার করছি, কারণ নেট হয়তো বা আজকে কেটে কেটে যাচ্ছে। ওকে, এখন কি আমরা সবাই দেখতে পাচ্ছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে মেথডের বডি পার্ট। এটাও আরেকটা পার্ট মেথডের, যে পার্টটার ভিতরে আমরা লজিক্যাল অংশ, লজিক্যাল পার্টগুলো বিস্তারিত লিখি, এবং হচ্ছে যেখানে যে কি প্রসেসে যাবে, আহ, সেই প্রসেসটা আমরা লিখে দিই, যে একটা কাজ আসলে কোন প্রসেসে হবে সেই প্রসেসটা আমরা লিখে দিই হচ্ছে মেথড বডি পার্টের ভিতরে। এটা কার্লি ব্রেসেসের একটা ব্লক, মনে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা একটা মেথডের সবগুলো পার্ট নিয়ে। তো আমরা একটা পার্ট বাদ দিছিলাম, যেটা হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ার। তো আমরা কি আসলে অ্যাক্সেস মডিফায়ারটা সম্পর্কে জানতে আগ্রহী, যে অ্যাক্সেস মডিফায়ারটা কি, এবং কে কাকে কল করতে, কে কাকে আহ, কখন কোথায় আমরা ইউজ করতে পারবো, কোন অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করলে, সেই বিষয়টা কি জানতে আগ্রহী? ওকে, আমরা তাহলে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আলোচনা করছি। অ্যাক্সেস মডিফায়ারটা হচ্ছে মূলত অ্যাক্সেস স্পেসিফায়ার, এখানে লেখা হয়েছে যে অ্যাক্সেস স্পেসিফায়ার, আরেকটা বলা হয় যে অ্যাক্সেস মডিফায়ার। ওই যে এখানে লেখা আছে যে অ্যাক্সেস স্পেসিফায়ার অর মডিফায়ার ইজ দ্য অ্যাক্সেস টাইপ অফ মেথড। মেথডগুলোকে, শুধু এখানে মেথড বললে ভুল হবে, মেথড না, মেথড অর ক্লাস। আমরা ক্লাসের ভিতরেও অ্যাক্সেস মডিফায়ার দেব, সেটা পাবলিক হইতে পারে বা ডিফল্ট হইতে পারে। আর মেথডের ভিতরেও আমরা অ্যাক্সেস মডিফায়ার দেব বাধ্যতামূলক। আর যদি না দেই তাহলে হচ্ছে বাধ্যতামূলক, সে বাই ডিফল্ট ডিফল্ট মডিফায়ার নিবে। তো এই বিষয়গুলো আসলে অ্যাক্সেস মডিফায়ার কয়টা জাভাতে, সেই জিনিসগুলো আলোচনা করব। যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইট স্পেসিফায়ার ইজ ভিজিবিলিটি অফ দ্য মেথড। জাভা প্রোভাইডস 4 টাইপস অফ অ্যাক্সেস মডিফায়ার। জাভাতে কয় ধরনের অ্যাক্সেস মডিফায়ার রয়েছে? 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার রয়েছে। তো এই 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ারের হলো, 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার হলো: 1 নম্বর পাবলিক, 2 নম্বর প্রাইভেট, 3 নম্বর প্রটেক্টেড, 4 নম্বর ডিফল্ট। ওকে, পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড এন্ড ডিফল্ট। এই ডিফল্ট মডিফায়ারটা আমি প্রথমে আলোচনা করব। এই ডিফল্ট মডিফায়ারটা হচ্ছে ডিক্লেয়ার করতে হয় না, জাভাতে লিখতে হয় না। জাভা বাই ডিফল্ট ভাবে যদি কোথাও আমরা অ্যাক্সেস মডিফায়ার ডিফাইন না করি, তাহলে সেক্ষেত্রে ডিফল্ট ভাবে জাভা প্রোভাইড করে ডিফল্ট মডিফায়ার। সে বুঝে নেয় যে আমার এখানে যেহেতু কিছু নাই, কোনো মডিফায়ার নাই, অন্য কোনো মডিফায়ার, সেক্ষেত্রে ডিফল্ট মডিফায়ারটা সে দিয়ে দেয় অটোমেটিক্যালি, সে ডিফল্ট মডিফায়ার হিসেবে নিয়ে নেয়। তাহলে ডিফল্ট মডিফায়ার
ব্যবহার করার ফলে আমরা এই মেথডটা কোথা থেকে ডিক্লেয়ার করতে পারবো, কোথা থেকে কল করতে পারবো, সেই বিষয়টা একটু আমরা ডিসকাস করব যে এটার রেস্ট্রিকশন এরিয়া কতটুকু, আমরা কোথায় যাইতে পারবো এটা নিয়ে। ওকে, when we do not use any access modifier in the method declaration, আমরা যখন মেথড ডিক্লারেশনের ক্ষেত্রে কোনো মডিফায়ার ডিক্লেয়ার করব না, কোনো অ্যাক্সেস মডিফায়ার লিখব না, যেমন আমরা এই মেথডটার ক্ষেত্রে আমরা পাবলিক দিয়ে দিছি অ্যাক্সেস মডিফায়ার হিসেবে। আমরা যদি শুধু পাবলিক না দিয়ে শুধু যদি ভয়েড দেই তাও হবে, বা ভয়েড দিলে সে ডিফল্ট নিয়ে যাবে এখানে। ওকে, আমরা যদি শুধু অ্যাডিং দেই তাও একটা মেথড ডিক্লেয়ার করা হবে। ওকে, সেক্ষেত্রে রিটার্ন টাইপ দিতে হবে আমাদের, মাস্ট বি, যে রিটার্ন কিছু একটা করবে সে, এখানে রিটার্ন কিছু একটা করবে, রিটার্ন কিছু একটা করবে, এই রিটার্ন টাইপ তখন দিতে হবে। আর যদি আমরা ভয়েড এখানে ব্যবহার করি মেথডের নামের পূর্বে, ভয়েড আমরা যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের রিটার্ন টাইপ লাগবে না, সেই কাজটা সরাসরি করে ফেলবে। তাহলে হচ্ছে আমরা এখানে অ্যাক্সেস মডিফায়ার ইউজ করিনি, এখানে হচ্ছে তাহলে কি নিবে সে, ডিফল্ট মডিফায়ার নেবে। তাহলে ডিফল্ট মডিফায়ার নিলে সে কোন কোন জায়গায় এই মেথডটাকে কল করতে পারবে, কোন কোন সেক্টর থেকে এই মেথডটাকে কল করতে পারবে, সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব। ওকে, তাহলে এখানে লেখা আছে যে যখন আমরা কোনো অ্যাক্সেস মডিফায়ার ডিক্লেয়ার করি না বা ডিফাইন করি না একটা মেথডের ভিতরে, জাভা ইউজ অ্যাক্সেস মডিফায়ার ডিফল্টলি। ওকে, it is visible only from the same package only। এখন জাভাতে প্যাকেজ কি আসলে সেটাকে আমরা বুঝি। হ্যালো, জাভাতে সেম প্যাকেজ বলছে যে প্যাকেজের ভিতরে ইউজ করা যাবে। প্যাকেজ কি জাভাতে, ওই বিষয়টা একটু ধারণা দেব আমরা। আমরা যদি নেটবিনস ওপেন করি, আচ্ছা আমরা দেখাচ্ছি আসলে প্যাকেজটা কি, আমরা পরে নেই। সেটা হচ্ছে যে অনলি ফ্রম দ্য সেম প্যাকেজ, ওই একই প্যাকেজের ভিতরে যতগুলো ক্লাস থাকবে, যতগুলো মেথড থাকবে, সবগুলো ক্লাস এবং সবগুলো মেথডের ভিতরে আমরা ওই মেথডটা অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে আমাদের ডিফল্ট মডিফায়ারের কাজ বা ডিফল্ট মডিফায়ার ইউজের কাজ। আমরা বুঝতে পারছি। দেন আমরা আসবো হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড হচ্ছে কোন এরিয়াতে আমরা কাজ করব। when we use the protected access modifier, the method is accessibility within the same package or subclasses in the different package। বলছে যে আমরা যদি কোনো মেথডের পূর্বে অ্যাক্সেস মডিফায়ার হিসেবে প্রোটেক্টেড ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা ওই মেথডটাকে ওই একই প্যাকেজের ভিতরে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো, এবং ওই একই ক্লাসের ভিতরে যতগুলো সাব ক্লাস আছে, একটা অর্থাৎ সাব ক্লাস বলতে একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসগুলোতেও আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে প্রোটেক্টেড। তারপর হচ্ছে প্রাইভেট। প্রাইভেট হচ্ছে সবচেয়ে বেশি প্রোটেক্টেড, সবচেয়ে বেশি রেস্ট্রিকশন হচ্ছে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারে। প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারে 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে হচ্ছে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার, 4 নম্বরে আছে হচ্ছে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার। তাহলে আমরা 2 নম্বর এবং ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে বললাম যে সেটা কোথায় ইউজ করা যাবে। প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে বললাম সেটা হচ্ছে আমরা কোথায় ইউজ করতে পারবো, সেটা হচ্ছে সেম প্যাকেজ আর ওই প্যাকেজের ডিফারেন্ট প্যাকেজের সাব ক্লাসে।
তারপর হচ্ছে প্রাইভেট। প্রাইভেট when use the private access modifier the method is accessible only in class which it is defined, অর্থাৎ বলছে যে শুধুমাত্র ওই ক্লাসটাতেই ওই মেথডটাকে ব্যবহার করা যাবে, এটাকে বলা হয় প্রাইভেট। বুঝতে পারছি? অর্থাৎ যেই ক্লাসে আমরা একটা মেথড ডিক্লেয়ার করব, যদি ওই মেথডটা প্রাইভেট আকারে ডিক্লেয়ার করা হয়, তাহলে হচ্ছে শুধু ওই ক্লাসের ভিতরেই যে কোনো অন্য কোনো মেথডের ভিতরে আমরা ব্যবহার করতে পারবো ওই মেথডটাকে। আমরা কি বুঝতে পারছি? অর্থাৎ আমি যদি একটু প্র্যাকটিক্যালি এখানে দেখাই, সেটা হচ্ছে আমি যদি এখানে প্রাইভেট ইউজ করি, আমি যদি এখানে প্রাইভেট শব্দটা ইউজ করি, তাহলে শুধুমাত্র আমার যে এই ক্লাসটা পাবলিক টেস্ট ক্লাস, এই ক্লাসটাতেই শুধুমাত্র আমি কি করতে পারবো, এই মেথডটা অ্যাডিং মেথডটা ইউজ করতে পারবো। এই ক্লাসটার বাইরে অন্য কোথাও এই অ্যাডিং মেথডটাকে কল করতে পারবো না, অর্থাৎ অন্য কোনো ক্লাসে আমি কল করতে পারবো না। এটা হচ্ছে প্রাইভেট, অর্থাৎ সবচেয়ে বেশি রেস্ট্রিকশন যেটা। আর প্রোটেক্টেড হচ্ছে এই ক্লাসটা যে প্যাকেজের ভিতরে আছে, ওই প্যাকেজের ভিতরে আরো যদি 10টা ক্লাস থাকে, সেই 10টা ক্লাসেও হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো প্রোটেক্টেড দিয়ে। আর ডিফল্ট দিয়ে হচ্ছে আমরা, এবং প্রোটেক্টেড ক্ষেত্রে আরো হচ্ছে যে অন্যান্য প্যাকেজের যে সাব ক্লাসগুলো আছে, সেই সাব ক্লাসগুলোতে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এটা একটু কম রেস্ট্রিকশন, ডিফল্টের চাইতেও কম। তার মানে কি, ফার্স্ট হচ্ছে প্রোটেক্টেড, প্রাইভেট, তারপর হচ্ছে ডিফল্ট, তারপর হচ্ছে প্রোটেক্টেড, তারপর হচ্ছে পাবলিক, তিনটা সেকশন। আর পাবলিক অ্যাক্সেস মডিফায়ার, যেটা পাবলিক অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে আমরা অল ওভার হোল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো। আমরা পুরা টোটাল অ্যাপ্লিকেশনে যতগুলো ক্লাস থাকবে, যতগুলো প্যাকেজ থাকবে, যতগুলো সাব ক্লাস থাকবে, সবগুলো সাব ক্লাস প্যাকেজ সব জায়গায় আমরা ইউজ করতে পারবো। টোটাল আমার প্রজেক্টর যে কোনো জায়গা থেকেই আমি ওই মেথডটাকে কল করতে পারবো যদি আমি পাবলিক করে দেই। ওকে, তাহলে এটা হচ্ছে পাবলিক অ্যাক্সেস মডিফায়ারের মূলত ইউজ করার কাজ। এটা হচ্ছে রেস্ট্রিকশন এরিয়া। তো আমরা অ্যাক্সেস মডিফায়ার গুলো কি কি সেটা জানলাম। অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে জাভা 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার প্রোভাইড করে। সেটা হচ্ছে 1 নাম্বার পাবলিক, 2 নাম্বার প্রাইভেট, 3 নাম্বার প্রোটেক্টেড, 4 নাম্বার ডিফল্ট। তো এগুলোর ডিটেইলস আমরা পড়লাম যে পাবলিক কোথায় ইউজ করতে পারবো। তো পাবলিক হচ্ছে যে হোল অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করতে পারবো পাবলিক মেথড গুলো। প্রাইভেট মেথড গুলোকে আমরা শুধুমাত্র একটা ক্লাসের ভিতরেই, যে ক্লাসে ডিক্লেয়ার করব সেই ক্লাসই ব্যবহার করতে পারবো। 3 নাম্বার কথা হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড হচ্ছে আমরা যেই ক্লাসে যে প্যাকেজের ভিতরে ওই ক্লাসটা থাকবে, যে মেথডটা আমরা ওই যে ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করব, সেই ক্লাসটা যে প্যাকেজে থাকবে, সেই প্যাকেজের ভিতরে আরো যদি 10টা প্যাকেজ থাকে, সেই 10টা প্যাকেজ থেকেও আমরা ওই মেথডটাকে কল করতে পারবো। এবং আরো ওই প্যাকেজটা ছাড়া অন্যান্য প্যাকেজের যদি কোনো সাব ক্লাস থেকে থাকে, সেই সাব ক্লাসগুলোতেও আমরা কি করতে পারবো, ডিক্লেয়ার করতে পারবো। তারপর হচ্ছে ডিফল্ট। ডিফল্ট হচ্ছে শুধু যেখানে আমরা এই মেথডটা ডিক্লেয়ার করব, যে ক্লাসের ভিতরে ওই ক্লাসটা যে প্যাকেজে থাকবে, সেই প্যাকেজের অন্যান্য আরো যে প্যাকেজগুলো আছে, সেই শুধু যে প্যাকেজে থাকবে শুধু ওই প্যাকেজই আমরা ব্যবহার করতে পারবো। ওই প্যাকেজের অন্যান্য যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলোতে সবগুলো ক্লাসই আমরা ব্যবহার করতে পারবো, বাট কোনো সাব ক্লাসে আমরা ব্যবহার করতে পারবো না ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার গুলো। ওকে, তাহলে আমরা মোটামুটি অ্যাক্সেস মডিফায়ার গুলো সম্পর্কে ধারণা পেলাম। তো এখানে কি বুঝতে কারো সমস্যা হয়েছে বা বুঝেন না এরকম আছেন? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ব্যাপারগুলো আমরা আসলে কিভাবে অ্যাক্সেস মডিফায়ার গুলো কাজ করে। তো আমরা এই পর্যন্ত যা পড়েছি তার একটা ডিটেলস আলোচনা, ডিটেলস একটা ব্যাখ্যা, আমরা একটা ওভারভিউ করে যাই, শর্টকাট একটা ওভারভিউ। সেটা হচ্ছে যে আমরা জাভাতে অবজেক্ট কি, জাভাতে ক্লাস কি, জাভাতে মেথড কি,
অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা আমরা এখন দেখাই নাই। ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ক্লাসের পার্টগুলো, বিভিন্ন পার্টগুলো, এবং মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়, মেথডের বিভিন্ন পার্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। মেথড কাকে বলে, মেথড কিভাবে কাজ করে সেই ব্যাপারগুলো আমরা দেখলাম, এবং মেথড কিভাবে কল করা হয় সেই ব্যাপারগুলো আমরা দেখলাম। তাহলে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন যে মূলত এই জিনিসগুলো কিভাবে কাজ করে, যে অবজেক্ট, ক্লাস, মেথড, এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে সেটা আমরা দেখতে পেলাম। তো এখন আমরা এই পর্যন্তই আজকে আলোচনা থাকবে। তো আমরা এখন একটা ব্রেকে যাব ছোটখাটো। তো ওই ব্রেকটা নিয়ে তারপর হচ্ছে আমরা নেক্সট আলোচনা করব আমাদের প্র্যাকটিক্যাল। তো আশা করি আপনারা সবাই থাকবেন আমার সাথে। ওকে।